আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটাতে পুরা একটা ক্লাসে পুরা আইসিটি কমপ্লিট করে দিব। আজকের এই ভিডিওতে আমি এমন ভাবে সাজাইছি, প্রথমত আমি তোমাদেরকে হলো বেসিক ব্যাপারগুলো পড়ায়, তারপর কিন্তু আমি এমসিকিউ গুলো তোমাদেরকে প্র্যাকটিস করব। প্রত্যেকটা অধ্যায় থেকে বেসিক এবং যে ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো আমি হলো এখানে সাজিয়েছি। তো আজকে এই ভিডিওটা যদি তুমি দেখতে পারো পুরাটা, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি ইনশাল্লাহ এ প্লাস পাবে। এ প্লাস তোমার মিস হবে না, এমন ভাবে এই ক্লাসটা তোমার জন্য সাজানো হয়েছে। তো তুমি যেটা করবা, বই খাতা সবকিছু নিয়ে, কলম নিয়ে বসে পড়ো এই ক্লাসটা দেখার জন্য। আসো আমরা শুরু করি। এর আগে জানা প্রয়োজন যে তোমার আসলে কি কি আসতেছে। দেখো, তোমার কত নাম্বারের মোট পরীক্ষা? 50 নাম্বারের পরীক্ষা। তো 50-এর মধ্যে 25 কোথায় যাবে? 25 যাবে হলো তোমার এমসিকিউতে, অর্থাৎ যে পরীক্ষাটা তুমি হলো দিতেছো এমসিকিউতে। আরেকটা হলো প্র্যাকটিক্যালে যাবে 25। তো প্র্যাকটিক্যালের 25টা তুমি আলাদা রেখে তোমার হলো এই যে 25 নিয়ে তোমার কাজ করতে হবে। তো তোমার এ প্লাস পাওয়ার জন্য মিনিমাম তো 18 অথবা 22, এই যে এই রেঞ্জের মধ্যে তোমার কিন্তু থাকতে হবে। কারণ এই যে এখানে 25 আছে, তো তোমার স্যারেরা মিনিমাম তোমাকে 22 অথবা 23 তোমাকে দিবে। হ্যাঁ, তো তোমার স্যারের সাথে আশা করি জমি নিয়ে বিরোধ নাই যে তোমাকে স্যার হলো কম মার্ক দিবে। স্যার তোমাকে মার্ক দিবে, প্র্যাকটিক্যালের মার্কটা তুমি পাবা। তো এই যে এখানে এ প্লাস পাওয়ার জন্য মিনিমাম তুমি যদি 20 পাও, হ্যাঁ, তো 20 পাইলে এমসিকিউ এর মধ্যে 25 যদি তুমি 20 পাও, তাহলে তুমি ধরে নিতে পারো যে হ্যাঁ তুমি এ প্লাস পাবা। তো দেখো এখানে যে তুমি 20 পাবা, 20 পাওয়ার জন্য দেখো এখানে কি হচ্ছে ঘটনাটা। ঘটনাটা যেটা হচ্ছে যে এখানে তোমার অধ্যায় কয়টা আছে? অধ্যায় আছে কিন্তু তোমার 4টা। হ্যাঁ, অধ্যায় কিন্তু কয়টা আছে? অধ্যায় হলো 4টা। তো 4টা অধ্যায়ের মধ্যে তোমার এই 4টা থেকে তোমার 20 পাইতে হবে। হ্যাঁ, তো আমি এখন হলো তোমার এই ক্লাসটাকে এমন ভাবে হলো গুছাইছি যে 20 পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য আসলে কতটুকু পড়া দরকার সেইটুকু নিয়ে হলো সাজানো। আসো আমরা শুরু করি। দেখো, প্রথম অধ্যায়টা কি? সরি, প্রথম তো অধ্যায় তো তোমাদের সিলেবাসে না। আর তোমরা খুবই লাকি ব্যাচ, কেন জানো? কারণ তোমাদের আসলে নাই, আহ, মানে তোমাদের হলো নাই, কি বলে এটাকে, মানে শর্ট সিলেবাস তো তোমাদের। তো শর্ট সিলেবাস থাকার কারণে তোমাদের একটা সুবিধা হয়েছে, তোমাদের তো বেশি পরিশ্রম করা লাগতেছে না এ প্লাস পাওয়ার জন্য। ওকে, তো আমরা হলো শুরু করতে পারি। দ্বিতীয় অধ্যায় যেটা, দ্বিতীয় অধ্যায় যদিও তোমাদের হলো দ্বিতীয় অধ্যায় সিলেবাসে আছে, প্রথম অধ্যায়টা নাই, তো সেটা বড় সমস্যা না। আসো আমরা হলো শুরু করি। দেখো, দ্বিতীয় অধ্যায়, কি অধ্যায়ের নাম? কম্পিউটার। কম্পিউটার হলো রক্ষণাবেক্ষণ, কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা, এটা হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়টা। এই যে এখানে যেগুলো আছে সেগুলো হলো আমি ইম্পর্টেন্ট ব্যাপারগুলো লিখে রাখছি। দেখো এখানে অনেকগুলো আছে, হ্যাঁ, অনেকগুলো আছে। তো এইগুলো যদি তুমি পড়ো, জাস্ট এইগুলো পড়লে কিন্তু তোমার এমসিকিউ হয়ে যাচ্ছে। এমসিকিউ কিন্তু এইগুলো থেকে আসতেছে। তো এগুলো একটু মনোযোগ দিয়ে তুমি হলো দেখো। তোমার খাতায় লিখে সময় নষ্ট করার কোনো দরকার নাই, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব, তো প্যারা নিও না। হ্যাঁ, তো তুমি দেখো আমি পড়ি, তোমাকে হলো ব্যাপারগুলো তো তুমি যদি বলো যে ভাই আমি এখন পিডিএফ পড়ি, আসলে পিডিএফ পড়লে হবে কি, তুমি পিডিএফ পড়তে পারো, কিন্তু আমি যে এখানে বুঝাই বুঝাই এবং অনেক কিছু আমি অ্যাড করব। তো এইগুলো যদি তুমি না দেখো তাহলে হবে যে তোমার মানে পুরাটা আসলে কমপ্লিট হবে না ওইভাবে। তো ধৈর্য একটু ধরো, ধৈর্য একটু ধরে দেখো। আচ্ছা শুরু করি। হ্যাঁ, কম্পিউটার রক্ষণাবেক্ষণ করার জন্য অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুইটাই কি করতে হয়? আপডেট রাখতে হয়। দুইটা জিনিস কিন্তু আপডেট রাখতে হচ্ছে, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হলো অপারেটিং সিস্টেম। তাহলে আমাদের দুইটা জিনিস বোঝা দরকার। অপারেটিং সিস্টেম হলো যেটা দিয়ে কম্পিউটারকে অপারেট করা হয়, যেমন মাইক্রোসফট আছে, আবার তোমরা হয়তো অনেকের নাম শুনছো লিনাক্স আছে, আইওএস আছে। তো এগুলো হলো অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের ভিতর দিয়ে আমরা হলো সফটওয়্যার গুলো চালাই। যেমন আমি যে এই যে তোমাদের এই যে পিডিএফটা পড়তেছি, এটা একটা সফটওয়্যার দিয়ে পড়তেছি, এবং আমি ভিডিও রেকর্ড করতেছি, এই ভিডিও একটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করতেছি। তো তো কম্পিউটার একটা একটা নির্দিষ্ট একটা জিনিসকে চালানোর জন্য দুইটা জিনিস দরকার, একটা হলো অপারেটিং সিস্টেম আর একটা হলো অ্যাপ্লিকেশন। ওকে, রক্ষণাবেক্ষণের জন্য রক্ষণাবেক্ষণ হতে পারে দুই প্রকার। কম্পিউটার রক্ষণাবেক্ষণ কয় প্রকার? কম্পিউটার রক্ষণাবেক্ষণ হলো দুই প্রকার। সমস্যা তৈরি হওয়ার পূর্বে যে সতর্কতামূলক ব্যবস্থা আছে সেটা হলো প্রতিকারমূলক রক্ষণাবেক্ষণ। দেখো কখন এটা, যদি আমাদের পূর্বেই হয়, সমস্যা তৈরি হওয়ার পূর্বে হলে সেটা হলো প্রতিকারমূলক, আর যদি সেটা হয় হলো পরে,
পরে হলো সেটা হলো সংশোধনমূলক। তো তোমার সমস্যা হয়ে গেছে, তারপরে তো তুমি সংশোধন করবা, ব্যাপারটা হলো এরকম। ওকে, দেখো ইলেকট্রন, তারপরে আছে কি ইলেকট্রন শক থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আর্থিং করা হয়। তো দেখবা কি যে তোমাদের যেমন আমার যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপের যে চার্জ দেওয়ার পিন আছে দেখবা অনেক, এটার মধ্যে হলো তিনটা পিন। হ্যাঁ, তো তোমরা অনেক ডিভাইসের মধ্যে দেখবা যে আহ, তিনটা করে পিন থাকে। তো আরেকটা যে এক্সট্রা পিন থাকে এটা হলো মূলত এই যে আর্থিং এর পিনটাই থাকে। তো আর্থিং এর পিনটাতে কি করা হয়, ইলেকট্রন শক থেকে রক্ষা পাওয়ার জন্য। আচ্ছা, কম্পিউটারের গতিকে ধীর করে দেওয়ার জন্য দায়ী হলো টেম্পোরারি ফাইল। তো টেম্পোরারি ফাইল কি করে কম্পিউটার গতিকে ধীর করে দেয়? টেম্পোরারি ফাইল ব্যাপারটা কি? ব্যাপারটা হলো টেম্পোরারি যেই জিনিসগুলো, যে ফাইলগুলো তোমার হলো জমা হয় যখন তুমি একটা সফটওয়্যার চালাও, তো এটা যে চালাচ্ছ এটা হলো জমা হচ্ছে একটা ফাইলের ভিতরে, গিয়ে যে তুমি কি কি ইউজ করতেছো। তো এইটা হলো টেম্পোরারি ফাইল। এটা তুমি যত কম্পিউটার দেখবা, কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনের ক্ষেত্রে যত তুমি বেশি ইউজ করবা, সেটা কিন্তু তত স্লো হয়ে যায়। তো এই যে টেম্পোরারি ফাইল সেভ হওয়ার কারণে কিন্তু মূলত এই ব্যাপারটা ঘটে। আচ্ছা, ইন্টারনেট ব্রাউজ করলে ব্রাউজারের ক্র্যাশ মেমোরিতে জমা হয় কুকিজ। দেখো ব্রাউজার ক্র্যাশ মেমোরিতে কি জমা হয়, ব্রাউজার ক্র্যাশ মেমোরিতে হলো কুকিজ জমা হয়। এখন যে আমরা যখন কোনো কম্পিউটার কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, তখন কি কি করলাম না করলাম এটা কিন্তু হিস্টোরিতে কি হয়ে যায়, জমা হয়ে যায়। তো এটাই বলছে যে কুকিজ আমাদের জমা হয়ে যায়। দেখো এখানে তারপরটা দেখো কি আছে, যে ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ফ্রিগমেন্টর যুক্ত থাকে কিসের সাথে, অপারেটিং সিস্টেমের সাথে। হার্ড ডিস্কের ফাইলগুলো সাজাতে কোনটা ব্যবহৃত হয়? মনে রাখবে হার্ড ডিস্কের যে ফাইল আছে, এই ফাইলগুলোকে সাজাইতে হলো ডিস্ক ফ্র্যাগমেন্টর ব্যবহার। ডিস্ক ফ্র্যাগমেন্টর ব্যবহার হলো হার্ড ডিস্কের ফাইলগুলো সাজাতে। আচ্ছা, দেখো কম্পিউটারকে সচল ও গতিশীল রাখতে ব্যবহার করা হয় রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার। রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার হয় যে একটা কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখার জন্য। ওকে, তারপর আসো, এখন জরুরি কোনো কিছু কাজের কথা লেখা থাকে কোথায়, রিডমি ফাইল যেটা আছে সেই ফাইলে হলো সেগুলো লেখা থাকে। যখন আমরা সফটওয়্যার ইনস্টল করার সময় আমাদের বন্ধ রাখতে হয় অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস হলো কি করে, ভাইরাসকে হলো ভাইরাসকে সে হলো প্রতিরোধ করে, ভাইরাস যাতে ঢুকতে না পারে সে হলো সেটা প্রতিরোধ করে। ওকে, অপারেটিং, তারপরটা দেখো তারপরটা দেখো যে অপারেটিং সিস্টেমের উপর অনেকটা নির্ভর করে সফটওয়্যার ইনস্টলেশনের প্রক্রিয়া। হ্যাঁ, অনেকটাই নির্ভর করে ইনস্টলেশন প্রক্রিয়াটা। তোমার ল্যাপটপ বা সফটওয়্যার পিসি আছে সেটা যত বেশি হাই কনফিগারেশনের হবে, তোমার কিন্তু সফটওয়্যারটা তত তাড়াতাড়ি ইনস্টল হবে। আচ্ছা, তারপর দেখো টাচ টাচ স্ক্রিন যুক্ত স্মার্টফোন গুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করা হয় হাতের স্পর্শ দ্বারা, যেটা তোমরা করে থাকো। বিশ্বের বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। দেখো মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিন্তু বেশিরভাগ মানুষ ইউজ করে, এবং আমিও কিন্তু এখন যেটা ব্যবহার করতেছি এটাও কিন্তু মাইক্রোসফটের। হ্যাঁ, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এছাড়া আরো কয়েকটা আছে যেটা খুবই কম ব্যবহার করা হয়। তার মধ্যে আছে লিনাক্স, ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম, এবং আছে হলো আইওএস, যেটা হলো যাদের আইফোন যারা ইউজ করো তারা জানো যে ওইটার হলো আলাদা একটা অপারেটিং সিস্টেম। তো এরকম আরো অনেক অপারেটিং সিস্টেম আছে, যেমন ইউনিক্স নামে অপারেটিং সিস্টেম আছে। তো এগুলো তোমাদের জানা দরকার নেই, আমরা ইউনিভার্সিটিতে এগুলো হলো পড়েছিলাম, এগুলো তোমার জানা দরকার নেই। আচ্ছা, দেখো তারপর দেখো কি আছে, আনইনস্টলের পর সাধারণত কম্পিউটার রিস্টার্ট করতে হয়। তো যখন একটা কিছু আনইনস্টল হয় তখন দেখা যায় যে কিছু কম্পিউটার অটোমেটিক হলো রিস্টার্ট হয়ে যায়। আচ্ছা, দেখো বেশিরভাগ সফটওয়্যারগুলোর সাথে অটো রান প্রোগ্রাম যুক্ত থাকে, হলো অটো রান প্রোগ্রাম। তো অটো রান প্রোগ্রামটার ব্যাপার হলো কি যে অটোমেটিক সফটওয়্যার ইনস্টল করলে তারপর থেকে অটোমেটিক রান হওয়া শুরু করবে বা চালু হওয়া শুরু করবে, এরকম ব্যাপারটা অটো রান সিস্টেমটা। তো আনইনস্টল করলে সফটওয়্যারের কিছু অংশ থেকে যায় অপারেটিং সিস্টেমে রেজিস্ট্রি ফাইলে। ধরো তুমি একটা কিছু আনইনস্টল করে দিয়েছো, আনইনস্টল করে দেওয়ার মানে কিন্তু ডিলিট করে দেওয়া না। হ্যাঁ, মনে রাখতে হবে আনইনস্টল করছো তার মানে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে না কম্পিউটারের ব্যাপারে। আনইনস্টল করার পরে কিন্তু তার কিছু ফাইল জমা থাকে। কোথায় জমা থাকে মনে রাখবা, সেটা হলো রেজিস্ট্রি ফাইলে হলো জমা থাকে। তারপর দেখো রেজিস্ট্রি এডিটর ঢুকতে হলে রান কমান্ড লিখতে হয় হলো রেজি ডিট। আচ্ছা, এটা আমি তোমাদেরকে দেখাইতে পারি। হ্যাঁ, তো ধরো আমি এটা থেকে একটু বের হয়ে যাই।
আচ্ছা, দেখে এটা সময় নষ্ট হবে তোমাদের, থাক আমি আর ল্যাপটপের ওই ভিতরে গিয়ে আর দেখাই না। মনে রাখবা যে রেজিডিট যদি কমান্ডে লেখা হয় তাহলে কিন্তু রেজিস্ট্রি এডিটরে ঢোকা যায়। আচ্ছা, অপারেটিং সিস্টেম আনিস সফটওয়্যার ইনস্টল করতে প্রয়োজন হলো বিশেষ দক্ষতা, এটা খুব বেশি কিছু ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, আসো তারপরে যাই। প্রতিটি দেখো, প্রতিটি আইসিটি যন্ত্রের সাথে থাকে একটি ম্যানুয়াল। প্রতিটি আইসিটি যন্ত্রের সাথে থাকে হলো একটি ম্যানুয়াল। ম্যানুয়াল মানে হলো কিভাবে জিনিসটা তুমি ইউজ করবা, তার একটা ব্যবহার পদ্ধতি। তো তুমি যখন একটা আইসিটি, ধরো তুমি একটা কিছু একটা ইলেকট্রনিক্স ডিভাইস কিছু দেখবা, সেটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে। তো প্রত্যেকটা ডিভাইসের সাথে ইউজার ম্যানুয়াল থাকে, এই কথাই বলছে যে আইসিটি যন্ত্রের সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে। আচ্ছা, ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় বেশি ট্রাবেল শুটিং প্রয়োজন হলো কম্পিউটার। এখন ট্রাবেল শুটিং তোমরা হয়তো অনেকে জানো না, দেখো এই যে এখানে লেখা আছে ট্রাবেল শুটিং প্রক্রিয়াটা কি। তো ট্রাবেল শুটিংটা কি, যে সমস্যার উৎস এবং উৎপত্তি স্থল সমস্যার উৎস এবং উৎপত্তি স্থল নির্ণয় করার প্রক্রিয়া হলো ট্রাবেল শুটিং। তো এখন কম্পিউটার ক্ষেত্রে ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কিন্তু ট্রাবেল শুটিং বেশি প্রয়োজন। কেন বেশি প্রয়োজন? কারণ হলো আমাদের সমস্যাটা বেশি জানা প্রয়োজন হয়। যেমন আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তো আমরা কি করি, আমরা হলো মানে সমস্যা খুঁজে বের করি। হ্যাঁ, যে একটা সফটওয়্যার, তো সফটওয়্যারে কি কি ধরনের সমস্যা হইতে পারে। সফটওয়্যার তো তাইলেই সহজে একটা ওয়েবসাইট বানানো যায়, কিন্তু এটার ভিতরে কি কি এরর আসতে পারে, কি কি বাগ আসতে পারে, কি কি ধরনের প্রবলেম হইতে পারে, এবং এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে পারি। তো এইটাই হলো আমাদের মেইন পড়াশোনা। তো তোমরা তোমরা যখন আরো বড় হবা, দেখবা যে পড়াশোনার মেইন উদ্দেশ্যটা হলো সমস্যাটার সমাধান খুঁজে পাওয়া। হ্যাঁ, তো তুমি হলো একটা কোম্পানিতে কি চাকরি করবা, তো কি কি করবা সেখানে, সেখানে হলো তুমি সমস্যার সমাধান করবা। তুমি একটা সফটওয়্যার বানাচ্ছ বা কিছু একটা করতেছো, তো সেটার সমস্যাগুলো কি হতে পারে বা কিভাবে করলে সঠিক হবে, সেগুলো কিন্তু তোমার হলো করতে হবে। আচ্ছা, দেখো তারপর দেখো, মেইন বোর্ডের পাওয়ার না থাকলে চালু হবে না হলো সিস্টেম। তো তোমার যদি পিসিতে, হ্যাঁ পিসিতে যদি তুমি লাইনে না দাও তাহলে কি চলবে? চলবে না। ব্যাপারটা হলো এরকম। অধিকাংশ ক্ষেত্রে র্যাম না আসার কারণ হলো, ডিসপ্লে না আসার কারণ হলো র্যামের সমস্যা। তো এটা হলো আমি খুবই ফেস করতাম। আগে যখন আমি হলো প্রথম দিকে ভিডিও বানাইতাম, তখন হলো আমি কম্পিউটার দিয়ে ভিডিও বানাইতাম। দেখা গেল তো কম্পিউটার হয়তো কি, যে কিছুক্ষণ পর পর হয়তো কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যাইতো। তো যেটা করতাম সেটা হলো কম্পিউটারটা খুলে র্যামটা হলো একটু ব্রাশ দিয়ে বা কিছু দিয়ে যদি একটু ডলা দিতাম, তারপরে হলো ডিসপ্লে আসতো। ব্যাপারটা হলো এটা আমি অনেক ফিল করছি যে কম্পিউটার অন আছে, সবকিছু হচ্ছে, কিন্তু এই যে আমার যে মনিটর কিছু আসতেছে না। আমি হলো ল্যাপটপের র্যাম খুলে র্যাম ঘষা দিতাম, ঠিক হয়ে যেত। মনে রেখো এটা, হ্যাঁ, যে ডিসপ্লে যদি না আসে, যে শরীফ ভাই বলছিল ডিসপ্লে না আসলে শরীফ ভাই হলো র্যাম খুলে র্যাম হলো ঘষা দিত। তো র্যামের সমস্যা আছে। আচ্ছা, দেখো র্যাম তাহলে কি, র্যামের পুনরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আরেকটা মনে রাখবা, সেটা হলো রম। হ্যাঁ, র্যাম রম দুইটা জিনিস। রম হলো রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি নৈবেদিক আসতে পারে কিন্তু, রিড অনলি মেমোরি। আচ্ছা, দেখো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর হলো রিড অনলি মেমোরি, দুইটা ব্যাপার। আচ্ছা, সিস্টেম অত্যন্ত গরম হয়ে যাওয়া বা অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো সিপিইউ। সিপিইউ এটা হলো দাড়ি, হ্যাঁ, সিপিইউ। তো সিপিইউ যদি, সিপিইউ এর মানেটাও একটু জানিয়ে নিতে পারো, নৈবেদিক আসতে পারে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মনে রাখবা। তো এটার কারণে এটা কি করে, শব্দটা বুঝে কিন্তু শুনে কিন্তু বুঝতে পারতেছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটা সেন্ট্রালি প্রসেস করে। হ্যাঁ, এটা হলো সেন্ট্রালি প্রসেস করে। তো এটা যদি গরম হয়ে যায়, সিস্টেম অত্যন্ত গরম হয়ে যাবে এবং বন্ধ হয়ে যেতে পারে এইটার সমস্যার কারণে। আচ্ছা, অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলে আউট অফ মেমোরি বা এনাফ, নট এনাফ মেমোরি দেখায়। তো দেখবা তোমরা এটা ফিল করতে পারো, তোমাদের ফোনের যাদের র্যাম কম, দেখবা যে বেশি অ্যাপ ইনস্টল করতে গেলে দেখায় যে নট এনাফ মেমোরি, এরকম মেসেজ দেখায়। তো এটাই বলছে যে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলেই এটা হলো সমস্যাটা দেখাইতে পারে। তো কম্পিউটারের তারিখ সময় পরিবর্তিত হয়ে যায় যদি সিএমওএস ব্যাটারি নষ্ট হলে। তো সিএমওএস ব্যাটারিটা কি, দেখো ব্যাপারটা হলো যে সিএমওএস এটা ব্যাটারির মানে এটা হলো একটা কম্পিউটারের ভিতরে থাকে এক কাইন্ড অফ ব্যাটারি। তো এটা হলো যেমন ধরো তোমার
ফোন, তো ফোনের ভিতরে এরকম সিস্টেম থাকে, তো তোমার ফোন বন্ধ হয়ে গেছে, চার্জ নাই, কিন্তু তুমি যখন এটা খুলো, মোবাইলটা খুলো, দেখবে যে তোমার টাইম কিন্তু ঠিক থাকে। তো এই যে টাইমটার যে ক্যালকুলেশন কিন্তু ভিতরে হইতে থাকে। হ্যাঁ, ভিতরে হইতে থাকে। তো এটা হয় হলো সিএমওএস। এই ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সময় এবং তারিখ পরিবর্তিত হয়ে যাবে। এখন সিএমওএস এর পুনরূপটা এখানে লেখা আছে, দেখো কি লেখা আছে, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। মনে রাখবা, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, বানানগুলো একটু দেখো, এটা নবী থেকে আসে কিন্তু ভাই। হ্যাঁ, নবী থেকে কিন্তু আসে। আচ্ছা, আচ্ছা এই কালার নিলে হবে না, কালার হ্যাঁ এটা থাকুক। দেখো ওই সময় এটা এটা তো দেখছি, আচ্ছা এটা তো দেখা হয়েছে। এখন আমরা চলো, এখন আমরা মেইন কাজ বাজে চলে আসছি। আমরা এখন হলো নৈবেদিক সলভ করবো। এখন এতক্ষণ যে পড়াশোনা করলাম, এই পড়াশোনা আসলে কোনো কাজে লাগবে কিনা এটা এখন আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের এই পড়াশোনা কোনো কাজে লাগবে কিনা। দেখো প্রথম নৈবেদিকটা কি বলছে, প্রথম নৈবেদিকটা তুমি একটু পড়ো, আমি আশা করি তোমার প্রথম নৈবেদিকটা পারা উচিত। দেখো তো প্রথম নৈবেদিকটা কি বলছে, একটু পড়ো। প্রথম নৈবেদিকটা কি বলছে, যে ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়। আমরা কিন্তু দেখে আসছি ওই পাশে, কোথায় দেখে আসছি একটু দেখো। এই যে দেখো, আমি যদি একটু উপরে যাই, হ্যাঁ আমি যদি একটু উপরে যাই, কুকিজের এটা কোথায় দেখছিলাম, কুকিজ মেবি এখানে নাকি, ওয়েট ওয়েট ওয়েট, নিচে অপারেটিং সিস্টেম অ্যান্টিভাইরাস, এই পাশে, এই যে কুকিজ দেখো। অতিরিক্ত ইন্টারনেট ব্রাউজ করলে ক্র্যাশ মেমোরিতে জমা হয় কুকিজ। কোথায় জমা হচ্ছে, ক্র্যাশ মেমোরিতে। ওইখানে রবি থেকে যাই তো দেখি তো ক্র্যাশ মেমোরি আছে কিনা, ক্র্যাশ মেমোরি আছে কিনা। দেখো, অবশ্যই আছে ক্যাশ মেমোরি। দেখো এই যে ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হচ্ছে, কুকিজ কোথায় জমা হয়, এই যে ক্যাশ মেমোরিতে। সো উত্তর হলো ক্যাশ মেমোরি। তারপরটা দেখো, কোনটি না থাকলে কম্পিউটার তারিখ এবং সময় ঠিক থাকে না। এই যে একটু আগে বলছিলাম কোনটা, এই যে ভাই দেখো, দেখছো কমন কি পড়তেছে তোমার, কমন কি পড়তেছে, এই যে একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম, এই যেটা দেখছো, কমন কিন্তু পড়তেছে ভাই। তারপরে আসো, তারপরে 3 নাম্বারটা একটু তোমার কাছে জটিল মনে হতে পারে, তবু আমরা দেখি। দেখো কি বলছে, কম্পিউটারকে সচল গতিশীল রাখতে ব্যবহার করা হয়। কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখার জন্য ব্যবহার করা হয় কি, দেখো, ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ফ্র্যাগমেন্টর। দেখো এই যে ডিফ্র্যাগমেন্টর, এখানে কিন্তু ফ্র্যাগমেন্টর আছে, বানানের কিন্তু পার্থক্য আছে। দেখো ডিস ফ্র্যাগমেন্টর, আমরা একটু যে উপরে যাই ভাই, এই ব্যাপারটা কিন্তু ছিল। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু ছিল। আমরা একটু খুঁজি কোথায় আছে। এই যে দেখো এইখানে, এই যে এখানে আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো কমন যে পড়বে, দেখো এই যে ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগমেন্টর। দেখো ফ্র্যাগমেন্টর না, কিন্তু ডিফ্র্যাগমেন্টর। হ্যাঁ, মনে রাখবে ডিফ্র্যাগমেন্টর কিন্তু ওইখানে কিন্তু নৈবেদিকটা যে আছে, ওইখানে কিরকম নৈবেদিকটা আছে দেখো, ওইখানে অপশনটা এমন ভাবে যে তোমার কাছে মনে হবে যে আই হাই কি কইলো এটা। তো এটা হবে এবং ডিফ্র্যাগমেন্টর হবে, কিন্তু ফ্র্যাগমেন্টর না। তো এটা হবে, তো এটা এবং এটা হলে কি হচ্ছে, খ নাম্বারটা হচ্ছে। আচ্ছা পরবর্তী নৈবেদিকে যায়, আমি কিন্তু 15টা নৈবেদিক দিচ্ছি এখানে। আচ্ছা দেখো এখানে কি বলছে, যে প্রান্তর ল্যাপটপটি কিছুদিন ধরে খুব ধীর গতিতে কাজ করছে, ল্যাপটপটি চালু হতে অনেক সময় নেই, মাঝে মাঝে হঠাৎ করেই সিস্টেম রিস্টার্ট হয়ে যায়। প্রান্তর ল্যাপটপটি কম্পিউটার বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলে তিনি একটি সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেন। তারপরে এখন 4 নাম্বার প্রশ্নটা কি দেখো, প্রান্তর ল্যাপটপটি হঠাৎ রিস্টার্ট হওয়ার কারণ কি হতে পারে, হঠাৎ রিস্টার্ট হওয়ার কারণ কি হতে পারে। দেখো এখানে কি কি আছে দেখো, যে ডিস্ক ক্লিন আপ আছে, ডিস্ক ফ্র্যাগমেন্টর আছে, অতিরিক্ত ধুলাবালি জমা হওয়া, অ্যান্টিভাইরাস না থাকা। দেখো আমি কি বলছিলাম, র্যামের যদি সমস্যা থাকে, হ্যাঁ র্যামে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো অতিরিক্ত যদি ধুলাবালি জমা জমা হয়ে যায়, অতিরিক্ত ধুলাবালি জমা হলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এটার উত্তর হবে হলো ঘ নাম্বার। আচ্ছা, তারপর একটা দেখো, ও বিশেষজ্ঞ প্রান্তকে যে সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিলেন। তো একটা 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 ল্যাপটপ বা একটা কম্পিউটার চালানোর জন্য কি প্রয়োজন হয় আমাদের, অবশ্যই কি একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কোনটা, সেটা সবচাইতে ভালো হলো মাইক্রোসফট। মাইক্রোসফট উইন্ডোজ হলো সবচাইতে ভালো। সো আমাদের যে বিশেষজ্ঞ আছে উনি এটা ব্যবহারের পরামর্শ দিলেন। তারপর দেখো 6 নাম্বারটা, 6 নাম্বারে কি আছে, নিচের কোনটি অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে, কোনটি অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে। এই নৈবেদিকটা কিন্তু তোমার পারা উচিত। হ্যাঁ, এই যে আমরা যে একটু দেখে আসি, তোমাকে আমি একটু দেখাই। দেখো আমি একটু যদি উপরে যাই তাহলে এইটা দেখতে পাবো।
ডিফ্র্যাগমেন্টর যেখানে ছিল, দেখো এই যে কি কি যুক্ত থাকে দেখো, ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগমেন্টর যুক্ত থাকে কিসের সাথে, অপারেটিং সিস্টেমের সাথে। তো আমি যে এখানে এগুলো দিচ্ছি আমি কিন্তু এগুলো এমনি এমনি দিই নাই, হ্যাঁ এমনি এমনি দিই নাই। দেখো ওই নৈবিত্তিকটাতে যাই, দেখো কি বলছে যে 6 নম্বর নৈবিত্তিকটা দেখো যে কোনটা অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে, অপারেটিং সিস্টেমের সাথে কোনটা যুক্ত থাকে, আমরা দেখছি দুইটা জিনিস, ডিস্ক ক্লিন আপও যুক্ত থাকে, ডিফেক্টমেন্টর যুক্ত থাকে, তাহলে কোনটা হবে, এই যে গ নাম্বারে দুইটা জিনিসই আছে, দুইটা জিনিসই আছে, হ্যাঁ দুইটা জিনিসই আছে। আচ্ছা, তাহলে আমরা উত্তর দিতে পারি হলো গ নাম্বার। ওকে, আমরা তারপরটাতে যাই। রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহারের কারণ কি? আমরা কিন্তু দেখে আসছি রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার কেন ব্যবহার করতাম, আমরা কেন ব্যবহার করতাম, দেখো কম্পিউটারকে সচল রাখার জন্য এবং এই যে কম্পিউটারের সিস্টেমের গতি বৃদ্ধি করতে, হ্যাঁ এই দুইটা কারণে। কিন্তু এই যে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে, আমরা কি ফাইল মুছার জন্য রেজিস্ট্রি ফাইল ব্যবহার করছি? না, রেজিস্ট্রি ফাইল কিন্তু এটার জন্য ব্যবহার করিনি। তাহলে এই যে 1 এবং 3 হবে, সুতরাং আমার উত্তর হবে হলো খ। আচ্ছা, তারপরটা দেখো, তারপরটা কি বলছে যে, কি বলছে দেখো, রান অটো রান প্রোগ্রামের কাজ কি, আমি কিন্তু বলছিলাম অটো রান প্রোগ্রামের কাজ কিন্তু আমি তোমাকে বলছি। তো অটো রান প্রোগ্রামের কাজ কি দেখো, সি সিডিতে কোনো প্রোগ্রাম না থাকলে তার সক্রিয় চালানো, যদি সিডিতে কোনো প্রোগ্রাম না থাকে তাহলে তার সক্রিয় চালানো, কম্পিউটারে ওপেন করা না, মেমোরিতে থেকে রিমুভ করাও না, ইন্টারনেট কানেক্ট করা না, সি যদি সিডিতে কোনো প্রোগ্রাম না থাকে তাহলে তা সক্রিয়ভাবে চালানো। অটো রান, দেখো কথাটা কিন্তু বোঝাই যাচ্ছে, অটো মানে কি সক্রিয় না, দেখো এই যে সক্রিয়ভাবে চালানো বা অটো রান। এই যে এই বাংলাটা বুঝলে ইংরেজিটা বুঝলে কিন্তু এই বাংলাটা বুঝলে কিন্তু ইংরেজিটা বোঝা যাচ্ছে যে অটো রান মানে কি সক্রিয়ভাবে চালানো। আচ্ছা, তারপরটা দেখো 9 নাম্বার, কত সময় পর পর অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট দেওয়া প্রয়োজন। কত সময় পর পর সরি এন্টি কত সময় পর পর অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট দেওয়া প্রয়োজন। তো এটা আসলে নির্দিষ্ট কোনো সময় নাই, হ্যাঁ তো আমি তোমাকে বলতে পারি না যে একদিন পর পর তুমি আপডেট দিবা বা সপ্তাহ পর পর বা মাস পর পর। বরং এটা হলো যখন তোমার প্রয়োজন, একটা নির্দিষ্ট সময় পর পর তোমার প্রয়োজন মনে হতে পারে যে হ্যাঁ আমার এটা স্লো কাজ করতেছে, সো আমার এখন এটা হলো ই করা প্রয়োজন, আপডেট করা প্রয়োজন, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর। আচ্ছা, তারপর দেখো 10 নাম্বার, ট্রাবেল শুটিং বলতে কি বোঝায়? ট্রাবেল শুটিং কি বোঝায়, মনে আছে কি ট্রাবেল শুটিং? আচ্ছা, মনে না থাকলে সমস্যা নাই, দেখো একটু একটু নৈবিত্তিকের অপশনগুলো দেখো কি বলছে। নৈবিত্তিকের অপশনটা দেখো, তো কম্পিউটার হার্ডওয়্যার ঠিক করা, ট্রাবেল শুটিং। ট্রাবেল শুটিং জিনিসটা কি করছিলাম, ঠিক করার সাথে কিন্তু সম্পর্ক ছিল, তাই না? ট্রাবেল শুটিং কিন্তু ঠিক করার সাথে সম্পর্ক ছিল, অর্থাৎ কোনো সমস্যার সমাধান করার সাথে কিন্তু ঠিক ছিল, সম্পর্ক ছিল। সো ক নাম্বার উত্তর হবে, ক নাম্বার। আমরা বাকি অপশনগুলো দেখি, দেখো সফটওয়্যার আপডেট করা, না সফটওয়্যার আপডেট করা দরকার নাই। আর সিস্টেমের ভুল নির্ণয় করা, না সিস্টেম ইনস্টল করা, এগুলো দরকার নেই, বরং আমরা হলো সমস্যার সমাধান হলে সেটা হলো ঠিক করব ট্রাবেল শুটিং দিয়ে। আচ্ছা, তারপর দেখো, দেখো অপশনগুলো দেখো, এটি হার্ডওয়্যারের সাথে সম্পৃক্ত সমস্যার সমাধান করে, হ্যাঁ তাই তো, ট্রাবল শুটিং এর কাজই তো সমস্যার সমাধান করা। এটি কেবল অভিজ্ঞ মানুষেরাই পারে, হ্যাঁ ট্রাবল শুটিং অত্যন্ত, ওই যে একটু আগে বললাম না যে আমরা ইঞ্জিনিয়ার হচ্ছে কেন, সমস্যার সমাধান করার জন্য। তো এই যে ট্রাবল শুটিং বা সমস্যার সমাধান, এটা কারা পারবে, অভিজ্ঞ মানুষরাই পারবে। দেখো প্রতিটি আইসিটি যন্ত্রের সাথে একটি ম্যানুয়াল থাকে, তো ম্যানুয়াল থাকে ঠিক আছে, কিন্তু ট্রাবল শুটিং এর সাথে কি এটার সম্পর্ক আছে, বলো? ট্রাবল শুটিং সমস্যার সমাধান করে, ম্যানুয়াল থাকতেই পারে, ম্যানুয়াল হলো তোমার একটা গাইড করতেছে যে এটা এটা এরপর এটা করো, তাই না? তো এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। উপরের সবকটি, তো উপরের সবকটি কি হবে, না। তো এখানে উত্তরটা হলো যে এই যে ঘ নাম্বার উত্তর। তারপর দেখো খুবই এই যে কমন পড়ে গেছে, দেখছো র্যাম, র্যামের পূর্ণরূপ কি? র্যামের পূর্ণরূপ কি, কোন তুমি জানো তো আশা করি, বলো, বলতে থাকো দেখি, বলতে থাকো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, র্যামের পুনরূপ কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাহলে কয় নাম্বারে আছে দেখো, 12 নম্বরে, এই যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো এই যে এটা উত্তর। 13 নাম্বার, কম্পিউটার হার্ডওয়্যার দ্বারা আক্রান্ত হয় না কোনটি? কম্পিউটারের কম্পিউটার হার্ডওয়্যার দ্বারা আক্রান্ত হয় না কোনটি? হার্ডওয়্যার জিনিসটা কি? হার্ডওয়্যার জিনিসটা হলো তোমার যে যন্ত্রপাতিগুলো আছে সেইগুলা আক্রান্ত হয় না কোনটা দ্বারা? ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, হ্যাঁ মেলওয়্যার দ্বারা আক্রান্ত হয়, ট্রোজান হর্স দ্বারা আক্রান্ত হয়। এইগুলা হলে ভাইরাসের এক একটা প্রকারভেদ। রিবুট রিবুট কিন্তু কি হয় না, কম্পিউটার হার্ডওয়্যার কিন্তু আক্রান্ত হয় না রিবুট দ্বারা। আচ্ছা,
তো এই যে এটা হবে উত্তর। তারপরটা দেখো যে হার্ডওয়্যার নষ্ট হওয়ার অন্যতম কারণ কি, হার্ডওয়্যার কেন নষ্ট হয়, একটা জিনিস কেন নষ্ট হয়ে যেতে পারে, দেখো কেন নষ্ট হয়ে যেতে পারে, অপশনগুলো তুমি একটু দেখো যে সঠিক আর্থিং, আর্থিং না থাকা, সঠিক আর্থিং না থাকা, না এটা না, তুমি দেখবা যে আর্থিং যদি তুমি ইউজ নাও করো তবু তোমার ই নষ্ট হবে না। বিদ্যুৎ, কি বলছে যে বিদ্যুৎ চলে যাওয়া। তারপর দেখো কি বলছে যে ভোল্টেজ উঠানামা করা, উপরে সবকটি, তো ভোল্টেজ উঠানামা করার সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হলে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাইতে পারে হার্ডওয়্যার গুলো। আচ্ছা, তারপর দেখো, তারপর দেখো কোথায় সিওএমএস, ব্যাটারি নষ্ট হয়ে গেলে কি হয়, এই মনে আছে তো, এটা কি কাজ করতো যে আমার যদি বিদ্যুৎ চলে যায়, তো বিদ্যুৎ চলে যদি যায় তাহলেও কিন্তু সে কি করে, সে হলো টাইমটা সঠিক দেয়। তো এটার উত্তরটা কি হতে পারে, দেখো যে ব্যাটারি নষ্ট হলে কি হবে, ভাই মিলে না। 14 নাম্বারটা দেখো যে হার্ডওয়্যার নষ্ট হওয়ার অন্যতম কারণ কি, হার্ডওয়্যার গুলো কেন নষ্ট হয়ে যেতে পারে, সঠিক আর্থিং না থাকা, না এটা হওয়ার সম্ভাবনা নাই। বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে যাইতেই পারে। ভোল্টেজ ওঠানামা করা, হ্যাঁ যদি ভোল্টেজ ওঠানামা করে তাহলে কিন্তু হার্ডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে। উপরে সবকটি না, উপরে সবকটি না। সিএমওএস ব্যাটারি নষ্ট হয়ে গেলে কি হয়, আমরা সিএমওএস ব্যাটারির ক্ষেত্রে কি দেখছি যে এটা যদি কারেন্ট চলে যাবে, বিদ্যুৎ না থাকে তবু সঠিক সময় দেখায়, যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, সেই তারিখ এবং সময় সঠিক থাকবে না। এই যেটা হলো উত্তর। তো তোমাদের হলো দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে, এখন আসো আমরা চতুর্থ অধ্যায় পড়ব। চতুর্থ অধ্যায়, আমরা হলো চতুর্থ অধ্যায় পড়ব। চতুর্থ অধ্যায়টা কি দেখো, আমার চতুর্থ অধ্যায় হলো আমাদের হলো আমার লেখালেখি ও হিসাব। এই অধ্যায়টা আমার লেখালেখি ও হিসাব, এখানে আমরা দুইটা অংশ দেখব, লেখালেখির অংশ এবং হিসাবের অংশ। আসো আমরা বেসিক ব্যাপারগুলো পড়ে ফেলি, হ্যাঁ। দেখো লেখালেখির জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো ওয়ার্ড প্রসেসর। তো আমরা লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করি, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করি। টেবিল, গ্রাফ, চার্ট সংযোজন করে ডকুমেন্টকে কি করা হয়, আকর্ষণীয় করা হয়। ওয়ার্ড প্রসেসর বানান সংশোধনের জন্য কি রয়েছে, স্পেল চেকার। স্পেল চেকার মানে যে হলো অটোমেটিক হলো তোমার বানান ঠিক করে দিবে, অটোমেটিক বানান হলো ভুল হয়েছে কিনা সেটা দেখবে অটোমেটিক। আচ্ছা, যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায় হলো ইলেকট্রন যোগাযোগ মাধ্যমে। তো তুমি কার কাছে কোনো কিছু পাঠাবো, আমরা কি করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না, তো এটাই বলছে যে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে আমরা ডকুমেন্ট পাঠাইতে পারি যে কোনো সময়। ডকুমেন্ট সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কি, সেভ ব্যবহার করা হয়, সেভ করার জন্য সংরক্ষণ ব্যবহার করা হয়। পূর্বের ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়, ওপেনে ক্লিক করতে হয়। আচ্ছা, আমি তোমাদের এগুলো হলো প্র্যাকটিক্যালি একটু দেখাই, হ্যাঁ, তাহলে তোমাদের একটু পরিচিত মনে হবে। তো আমি মাইক্রোসফট ওটা ওপেন করে নিলাম। দেখো কি বলছে এখানে, প্রথমটা কি ছিল যে সেভ করার জন্য ডকুমেন্ট যদি আমি হলো ডকুমেন্ট যদি সংরক্ষণ করি তাহলে সেভ করতে হয়। আচ্ছা, এখানে একটা মনে রাখতে পারো যে সেভ করার জন্য আমরা কি ব্যবহার করি, কন্ট্রোল কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করা যায়, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করা যায়। যেমন আমি এখানে গেলাম, এখানে দেখো আমি যদি সেভ বাটনে ক্লিক করি, যে এখানে দেখো দেখা যাচ্ছে কিনা তোমার কাছে জানি না, এখানে সেভ বাটন আছে, এখানে ক্লিক করলে এই যে সেভ বা কোথায় সেভ করব সেই ফাইলটা চলে আসবে। যেমন আমাকে বলছে যে ফাইল দেখাচ্ছে, এখানে কি আপনি সেভ করতে চান, আমি আপাতত সেভ করতে চাচ্ছি না কারণ এখানে আমার কিছুই লিখিনি, তো সেভ করতে চাচ্ছি না, দেখাইতে পারছি আপাতত। দেখো আমি যদি কিবোর্ডের কন্ট্রোল এস চাপি, দেখো সেম জিনিস কিন্তু চলে আসছে, আমি কন্ট্রোল এস চাপছিলাম, কিবোর্ডের জিনিসটা তোমার কাছে দেখা যাচ্ছে না, তো কন্ট্রোল এস আমি চাপছিলাম। আচ্ছা, তারপর পূর্বের সংরক্ষণ করা ডকুমেন্ট খুলতে ক্লিক করতে হয় হলো ওপেন। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই। দেখো আমার এই যে এখানে ফাইলে ক্লিক করলে আমার পূর্বের সেভ করা, দেখো এই যে এখানে ওপেনে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ওপেনে ক্লিক করলাম, ক্লিক করলে দেখো আগে যেই আমি ওই যে ওয়ার্ডার লেখা যে আমি আগে যেগুলো বানাইছিলাম দেখো সবগুলো এখানে চলে আসছে, আগে যে বানাইছিলাম সবগুলো এখানে চলে আসছে। ধরো আমি এখানে একটা ওপেন করব, তো এখানে ক্লিক করলে দেখো আমার আগের একটা ইয়েতে চলে নিয়ে গেল, দেখছো। তো আমি এখন আমার হলো নতুন আরেকটা নিয়ে নিই। আচ্ছা, আচ্ছা, এখানে চলে গেলাম। আচ্ছা, এখন তারপর দেখো কি বলছে, তো ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয়, ক্লোজে ক্লিক করতে হয়। এটা খুব ইজি যে বন্ধ করার জন্য আমরা ক্লোজে ক্লিক করি। তারপর দেখো 2000 ওয়ার্ড 2007, এই হোম ট্যাবের পাশে থাকে ইনসার্ট ট্যাব, এই জিনিসটা আমি তোমাদের দেখাবো।
তার আগে আমি তোমার একটা কথা বলি, দেখো তোমাদেরকে পড়াই হলো 2007। আমার মনে হয় না বাংলাদেশের কারো কম্পিউটারে হলো 2007 আছে। আমি কোনটা ইউজ করি তোমাদেরকে আমি একটু দেখাই, আমি কোনটা ইউজ করি। তো আমি ইউজ করি, দেখো আমি হলো ওয়ার্ড 2016 ইউজ করি। তো এই যে তোমার, আমি বুঝি না যারা হলো তোমাদের বইগুলো বানায় ওনারা কেন আপডেট করে না। এই 2007 কত আগের ভার্সন, হ্যাঁ, এই কত আগের ভার্সন। আমার মনে হয় না কারো কম্পিউটারে 2007 এখন ইনস্টল করা আছে, আমার মনে হয় না কারো আছে বাংলাদেশে। হ্যাঁ, তো এইটা থেকে তোমাদের শিখায়। তো এখানে জিনিসের পত্র চেঞ্জ হয়েছে না, কত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কত আপডেট আসছে, এগুলোর মধ্যে আগে কিরকম ছিল এখন কিরকম আছে। তো এগুলো তো পরিবর্তন করা উচিত। তো ওনারা এটা করা উচিত ওনাদের। আচ্ছা, যাই হোক, আমরা এখন তো ওনাদের ভুল ধরে তো আর আমাদের লাভ নাই, আসো আমরা আমাদের পড়ায় ফিরি। হ্যাঁ, আচ্ছা, যেখানে ছিলাম, যেটা দেখাচ্ছিলাম যে হোম ট্যাবের পাশে থাকে ইনসার্ট ট্যাব। আচ্ছা, এই জিনিসটা আমি দেখাই, হোম ট্যাবটা কোথায় আর ইনসার্ট ট্যাবটা কোথায়, আমি এটা তোমাদেরকে একটু দেখাই। আসো, তো এই যে এটা হলো আমার একটা, এই যে দেখো উপরে দেখা যাচ্ছে আশা করি। এই যে দেখো আমি হোম ট্যাবের মধ্যে এখন, যেখানে আমার নীল বাটন দেখো, কার্সরটা আছে অর্থাৎ তীর চিহ্নটা আছে, এখানে কিন্তু হোমের পরে কি যে হোমের পরে দেখো এখানে কিন্তু ইনসার্ট আছে, হোমের পরে হলো ইনসার্ট আছে। তো এই কথাটাই বলছে যে হোমের পাশেই হলো ইনসার্ট থাকে। নতুন ডকুমেন্ট খুলতে নিউ ক্লিক করতে হয়। যেমন আমি একটু আগে দেখলাম, ধরো আমি আবার দেখাই তোমাদেরকে। এই যে এখানে এখানে গেলাম, যার পরে এই যে নিউতে ক্লিক করলে এই যে এখানে অনেকগুলো ফরম্যাট আছে, অনেকগুলো ব্ল্যাঙ্ক ফাঁকা ফাঁকা ইয়ে আছে। তো এই যে আমি নতুন আরেকটা খুলে ফেললাম, এই যে নতুন আরেকটা খোলা হয়ে গেছে, এটাই বলছে। হুম, নতুন খোলার জন্য আমরা নিউতে ক্লিক করি। এখানে কিন্তু এই যে এটা হলো দাড়ি দেওয়া হয়েছিল, দেখো এই যে এটা, এটা আবার অন্য ভেবে নেওয়া তোমরা, এটা কিন্তু দাড়ি দেওয়া হয়েছে। আচ্ছা, গবেষণাপত্র বিষয়ে সারণী তৈরি করার জন্য ব্যবহৃত হলো ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম, অর্থাৎ ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয় সারণী তৈরি করার জন্য। আচ্ছা, তারপর আসো পরের পরের স্লাইডে যাই। বিভিন্ন স্টাইলের অক্ষর আহ, নির্বাচন করার জন্য ফন্ট থেকে নেওয়া হয়। ফন্ট যেটা আছে সেই ফন্ট থেকে হলো বিভিন্ন ধরনের স্টাইল নেওয়া হয়। যেমন আমি তোমাদের একটু দেখাইতে পারি, আমার কাছে যেহেতু অপশন আছে তোমাদেরকে দেখানোর প্র্যাকটিক্যালি, তো আমি দেখাই। তো ফ্রন্ট জিনিসটা কি? ফ্রন্ট হলো কিভাবে তুমি লিখবা। দেখো আমি একে এইভাবে লিখতে পারি, বেশি স্টাইল করে ফেলছি, একে এইভাবে লিখতে পারি। এই যে এটার সাথে এটা পার্থক্য আছে না, দুইটা কিন্তু একে বোঝাচ্ছে কিন্তু পার্থক্য আছে। তো এইটাই হলো ফ্রন্ট, এটা একটা ফ্রন্ট, এটা একটা ফ্রন্ট। চলো আমি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ফ্রন্ট তোমাদেরকে দেখাই। মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম, দেখো হোম বাটনের এই যে এখানে দেখো অসংখ্য ফ্রন্ট আছে, দেখছো কত ফ্রন্ট। আমি ধরো লিখি, হ্যাঁ, SUBSCRIB, সাবস্ক্রাইব, তো তোমরা সাবস্ক্রাইব করে নাও, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই লেখাটা আমি একটু বড় করি তাহলে তোমরা এটা ফিল করতে পারবা। আরেকটু বড় করি তাহলে আরেকটু ভালো দেখা যাবে। এই যে অনেক বড় করলাম, হ্যাঁ। তো এটা একটা ফ্রন্টে আছে, এটা না হলে ক্যালিব্রি। আচ্ছা, এই যে দেখছো চেঞ্জ হচ্ছে, দেখো ফ্রন্ট চেঞ্জ হচ্ছে। এই যে বাংলাও আছে, কত ধরনের ফ্রন্ট আছে। যেমন এই যে এটা এটা একরকম লাগে, আবার যদি চেঞ্জ করি এই যে আরেক রকম লাগতেছে। তো এগুলো হলো ফ্রন্ট। ফ্রন্ট তোমাদেরকে বোঝানোর কিছু নাই। আচ্ছা, দেখো তালিকায় ধারাবাহিকতা রক্ষার জন্য ব্যবহৃত হয় বুলেট এবং নাম্বার। দেখো তালিকায় ধারাবাহিকতা বোঝানোর জন্য বুলেট এবং নাম্বার। বুলেট কোনটা? এই যে এটা বুলেট, দেখো এই যে আমি কি করছি, এই যে বুলেট ব্যবহার করছি, বুলেট ব্যবহার করছি। নাম্বার কোনগুলা? যেমন আমি 1 2 3 4 এগুলো দিতে পারতাম, এগুলো হলো নাম্বার। আমি আসলে ইয়েতে তোমাদেরকে দেখাই। এখানে ছিলাম আমরা, সাবস্ক্রাইব করা পর্যন্ত ছিলাম। জানি না তোমরা সাবস্ক্রাইব করছো কিনা, করলে ভালো, না করলে তো না করলে আর কি, তো নাই। আচ্ছা, অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ হলো পরবর্তী ভিডিও যাতে তোমার কাছে যায়। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, কি দেখাতে চাচ্ছিলাম আমি তোমাকে, আমি কি দেখাতে চাচ্ছিলাম তোমাকে, যে বুলেট এবং হলো তোমার ইটা, এই যে এই দেখো এখানে দেখো বুলেট, এই যে একটা বুলেট অ্যাড হয়ে গেছে। আমি যদি চাই নাম্বার অ্যাড করতে পারবো, দেখছো নাম্বার অ্যাড করতে পারতেছি। তো এইগুলা হলো বুলেট এবং নাম্বার অ্যাড করা যায়। আচ্ছা, আসো তারপর কি, নতুন ডকুমেন্ট খোলার জন্য কমান্ড হলো কন্ট্রোল এন। তো কন্ট্রোল এন দিয়ে আমরা হলো নতুন ডকুমেন্ট খুলতে পারি। কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন নতুন ডকুমেন্ট খুলতে পারি। দেখো আরো কয়েকটা তোমাদেরকে আমি মনে রাখবা যে নতুন ডকুমেন্টের জন্য কন্ট্রোল এন এবং কন্ট্রোল কন্ট্রোল প্লাস যদি আমি সি করি তাহলে এটা হলো কপি করবে, হ্যাঁ, এটা হলো কপি করবে, মনে রাখবা, নবী থেকে আসতে পারে। কন্ট্রোল প্লাস ভি হলো এটা, এটা হলো সে কি করবে, পেস্ট করবে। তোমরা আশা করি পেস্ট বুঝো না, যে কপি করে সেটাকে আবার নতুন জায়গায় বসানোর জন্য যেটা কন্ট্রোল, সরি, কন্ট্রোল
প্লাস যদি আমরা কি দেই জেড দেই তাহলে সেটা আন্ডো। আন্ডো মানে হলো যে কাইন্ড অফ ব্যাক স্পেসে যাওয়া, ব্যাক স্পেসে যাওয়া ব্যাপারটা আমি বুঝাই। যেমন এই দেখো আমি এখানে আন্ডো লিখছি না, তো আন্ডোকে যে ডিলিট করে দেবো, আমি কিন্তু কন্ট্রোল জেড চাপছি, কন্ট্রোল জেড চাপছি মানে অর্থাৎ আগের জিনিসে ফিরে যাওয়া, এটা হলো আন্ডো। এখন কন্ট্রোল প্লাস ওয়াই এটা হলো রিডো। রিডো, আচ্ছা রিডো জিনিসটা দেখো আমি কন্ট্রোল প্লাস ওয়াই চাপি, কন্ট্রোল প্লাস দেখো আমি কন্ট্রোল প্লাস ওয়াই চাপলাম, এখন এখন যদিও দেখা যাচ্ছে না তোমাদেরকে, ব্যাপারটা বুঝতে পারতেছো না, যাই হোক। তো কন্ট্রোল প্লাস এটা হলো আন্ডো, এটা হলো রিডো, এগুলো মনে রাখতে পারো। এখন সপ্তাহের প্র্যাকটিক্যালি তোমাকে দেখানো সম্ভব না, কারণ কিবোর্ডের বাটনে আমি তোমার দুইটা ক্যামেরা দিয়ে দেখাতে পারতেছি না। যাই হোক, অফিস বাটনের প্রথম অপশনটি হলো নিউ। এটা মনে রাখবা যে অফিস বাটন যেটা আছে সেটার প্রথম অক্ষরটা হলো নিউ। প্যারাগ্রাফ গ্রুপ থাকে হোম ট্যাবে। দেখো প্যারাগ্রাফ বা গ্রুপ থাকে কোথায়, হোম ট্যাবে। আসলে আমরা হোম ট্যাবে যাই, হোম ট্যাবে যাই দেখি আসলে কি আছে কিনা। অনেকগুলো ওপেন করছে, আমি এগুলো ডিলিট করে দিই। আচ্ছা দেখো প্যারাগ্রাফটা কোথায় থাকে, হোম ট্যাবে। এই যে আমি কিন্তু এখন হোম ট্যাবে আছি, এই যে হোম ট্যাবে, হোম ট্যাবের এই যে এখানে দেখো প্যারাগ্রাফ লেখা আছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা তোমাদেরকে। এই যে প্যারাগ্রাফ লেখা আছে দেখো, আমার যে যেখানে কার্সরটা সেখানে প্যারাগ্রাফ লেখা আছে। তো এই কথাই বলছে যে হোম ট্যাবের ভিতরে প্যারাগ্রাফ থাকে। আচ্ছা, ক্লিপ আর্ট যোগ করতে ব্যবহৃত হয় ইনসার্ট ট্যাব। দেখো ইনসার্ট ট্যাব কোথায় ব্যবহৃত, এই যে এখানে কিন্তু আই না, এটা হলো দাড়ি দিয়ে দাড়ি। ইনসার্ট ট্যাবে হলো ক্লিপ আর্ট যোগ করতে ব্যবহৃত হয়। আসলে দেখি আমরা, হ্যাঁ এই যে হোমের পাশে কি থাকে, ইনসার্ট থাকে। ইনসার্টের আমাদেরকে বলছে ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট অ্যাড করা যায় কোথায়, কোনটার মাধ্যমে বলছে ক্লিপ আর্ট। দেখো এখানে, ওইখানে দেখো আবার যাই, দেখো আমাদের ক্লিপ আর্ট যোগ করা যায় ইনসার্ট ট্যাবের মাধ্যমে। ক্লিপ আর্ট যোগ করা যায় কিসের মাধ্যমে বলছে, ইনসার্ট ট্যাবের মাধ্যমে। দেখো এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে, আর্ট বলতে বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তো এগুলো হলো কিসের মাধ্যমে অ্যাড করা যায়, অ্যাড করা যায় হলো ইনসার্টের মাধ্যমে। আচ্ছা তারপরে দেখো ওয়ার্ড 2007-এ ক্লিপ আর্ট রয়েছে ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশন গ্রুপে। আসো আমরা ইলাস্ট্রেশন গ্রুপে যাই এবং ক্লিপ আর্ট কোথায় আছে দেখি। এই যে দেখো, এই যে আহ, কি বলছে এখানে, আরেকবার দেখে আসি আমরা। দেখো ইলাস্ট্রেশন গ্রুপে হলো ক্লিপ আর্ট রয়েছে, ইলাস্ট্রেশন গ্রুপে। এই দেখো ইলাস্ট্রেশন গ্রুপে এখানে আমাদের হলো ক্লিপ আর্ট আছে। আচ্ছা আমরা হলো পরবর্তীতে দেখি, এখানে হলো স্মার্ট স্মার্ট যে আর্ট, এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপে রয়েছে। তো ইলাস্ট্রেশন মানে হলো সে হলো কি করবে, মানে একটু রাঙাবে, মানে হলো একটু রঙিন করবে, ডিজাইন করবে, কাজে হলো আর্ট করা। হ্যাঁ ইলাস্ট্রেশনের কাজে হলো আর্ট করা, মনে রাখবা যে আর্টের সাথে ইলাস্ট্রেশনের সম্পর্ক। বুকমার্ক অ্যাড করা যায় হলো ইনসার্ট ট্যাবে। আর সেটা দেখে যাই বুকমার্ক কোথায় অ্যাড করা যায়। দেখো আমরা দেখো ইনসার্টে আছে না, ইনসার্টের এই যে দেখো, এই যে দেখো, এই যে আমার যে এটা এখানে গেল, দেখো এখানে কিন্তু বুকমার্ক আছে, একটা লেখাও আসছে এখানে দেখো, ইনসার্টে বুকমার্ক, ইনসার্টে বুকমার্ক আসছে। আচ্ছা আশা করি বুঝতে পারছো। তো ওয়ার্ড 2007-এ আর্ট রয়েছে টেক্সট গ্রুপে। আচ্ছা আমরা পরবর্তী এগুলো একটু মনে রাখো, হ্যাঁ এগুলো থেকে আমরা নৈবেতিক পাবো পরবর্তীতে। দেখো তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস বিশ্লেষণ সংরক্ষণে ব্যবহৃত হলো স্প্রেডশিট, স্প্রেডশিট সফটওয়্যার। আচ্ছা এখন আমরা হিসাব পাতিতে চলে আসছি। এ, তো স্প্রেডশিট কোথায় ব্যবহার করা হয়, আমরা হলো তালিকাবদ্ধ, তো এগুলো বিন্যাস বিভিন্ন ধরনের সংরক্ষণ, এগুলার জন্য আমি আসো একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই। স্প্রেডশিটটা আমি ওপেন করি আমার ল্যাপটপ থেকে। ওকে, এমআই MICRO মাইক্রো SOFT মাইক্রোসফট। এই যে আমি ওপেন করলাম, আমার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো এইটা নিয়ে তোমাদের পড়াশোনা, এখন যে পড়াশোনাটা আমরা করব, এখন এই জিনিসটা নিয়ে আমরা পড়াশোনাটা করব। আসো, সরি, কি বলছে যে স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে কি করা হয়, নৈবেতিকটা কিন্তু এই নৈবেতিকটা চলে আসতে পারে যে স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে আমরা কি ব্যবহার করি। স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে আমরা হলো ডাটা বিন্যাস বিশ্লেষণ এবং সংরক্ষণে ব্যবহার করা হয়। এখানে কিন্তু সূত্র ব্যবহার করে হিসাবপাতি করা হয়। হ্যাঁ সূত্র ব্যবহার করার মাধ্যমে হিসাব নিকাশ করা যায় হলো স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে। স্প্রেডশিট হচ্ছে কলাম আছে, হ্যাঁ কলামগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, কলামগুলোকে এ বি সি ডি দ্বারা প্রকাশ করা হয়। কলাম কোনগুলো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। আসো আমরা ওইখানে যাই, ওইখানে গিয়ে একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে দেখো, এই যে এগুলো কলাম, এই যে এগুলো কলাম, এগুলো এই যে এগুলো কলাম, এই যে এগুলো কলাম, দেখো এগুলো কিন্তু কলাম।
এগুলো কি দিয়ে আছে দেখো, এই যে এবিসিডি দিয়ে কিন্তু আছে, তো এটাই বলছে হ্যাঁ। তারপর বলছি রো গুলোকে কি করা হয়, দেখো কি বলছে, স্প্রেডশিটের রো যেগুলো আছে রো গুলোকে চিহ্নিত করা হয় 1 2 3 দ্বারা। রো কোনগুলো, এই যেগুলো রো মানে হলো সারি, রো মানে হলো সারি। আচ্ছা দেখো আমরা ওই সফটওয়্যারটাতে যাই। দেখো এই যে আমাদের এই যে এগুলো যেগুলো আছে দেখো, আমি দেখাই এই যে এইগুলো এদিকে যাচ্ছে, এগুলো হলো আমাদের সারি। এগুলো কিন্তু দেখো এই যে একদম কর্নারে 1 2 3 দ্বারা কিন্তু এগুলোকে কিন্তু ডিনোট করা হয়েছে। সো এটাই বলছে যে চিহ্নিত করা হয় 1 2 3 4 5 দ্বারা। আচ্ছা ফাংশন সূত্রকারে ব্যবহারের ফলে উপাত্ত বিশ্লেষণ আমাদের কি হয়, উপাত্ত বিশ্লেষণ আমাদের সহজ হয়। তো স্প্রেডশিটের পূর্বে, সূত্রের পূর্বে দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট, সূত্র ব্যবহারের পূর্বে কিন্তু আমাদের সমান সমান চিহ্ন দিতে হয়, সমান সমান চিহ্ন দিতে হয় সূত্র ব্যবহারের জন্য। গুণের জন্য স্প্রেডশিটের গুণের জন্য স্প্রেডশিটে ব্যবহৃত ফাংশনটি হলো, এই দেখো আগে কিন্তু সমান সমান দিচ্ছে, তারপরে কিন্তু এই যে এইটুকু এইটুকু হ্যাঁ, এই যে এটা সূত্র মনে রাখবা, মেবি থেকে আসে করতে পারে। ভাগ করার জন্য কি ব্যবহার করে, এই যে ভাগ চিহ্ন এরকম। তারপর দেখো এখানে কি বলছে যে এ সেলকে বি সেল দিয়ে ভাগ করার জন্য সেলে কি লিখতে হবে, দেখো এই যে সমান সমান, সমান সমান আগে দিতে হবে, কিন্তু সূত্র ব্যবহারের জন্য সমান সমান আগে দিতে হয়। তারপরে আমাদের যে A1 সেল B1 সেল, এইটারে একটা দ্বারা একটা ভাগ করবো, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখো A1 সেল কোনটা, A1, এই যে এটা হলো A1, এই যে এটা A1, B1 কোনটা, এই যে B1। আমি যদি বলি যে E10 কোনটা, ই নিচে বরাবর 10, এই যে E10, সরি আচ্ছা এই যে 10 বরাবর যেখানে আসবে, এই যে E10 কিন্তু এটা দেখো, E10 হলো এটা। আচ্ছা আসো আমরা আমাদের পড়ায় আসি। তো স্প্রেডশিটে দুটি সেলের মধ্যে শতকরা নির্ণয়ের সূত্র, খুবই ইম্পর্টেন্ট, নবী থেকে চলে আসতে পারে যে শতকরা নির্ণয় কোনটা, সূত্র কোনটা, এই যে এটা হলো শতকরা নির্ণয়ের সূত্র। মনে রাখবা সূত্রটা কিন্তু সমান সমান দিতে হয়। আচ্ছা এখন আমরা আমাদের এমসিকিউ প্র্যাকটিসে চলে আসছি, আমরা আমাদের এমসিকিউ প্র্যাকটিসে চলে আসছি। আচ্ছা আসো আমরা হলো এমসিকিউ গুলো এখন দেখবো হ্যাঁ। দেখো এমসিকিউ গুলোর প্রথম এমসিকিউটা দেখো, কোন সফটওয়্যারে ছবি গ্রাফ চার্ট সংযোজন করে আকর্ষণীয় করা যায়। আমরা কিন্তু দেখে আসছি সেটা কোনটা ছিল, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমরা এইগুলো করছি। আচ্ছা দুই দুই নম্বর এমসিকিউ একটু সমস্যা আছে, এটা স্কিপ করো। কোন ডকুমেন্ট তৈরি টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন, দেখো টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কারণ হলো যাতে বারে বারে ব্যবহার করা হয়। হ্যাঁ বারে বারে ব্যবহারের জন্য টেমপ্লেট আকারে ব্যবহার করা হয়। যেমন এই যে আমি যে এই স্লাইডটা বানাইছি, তো এই স্লাইডটা কি করছি দেখো, এই যে এক পৃষ্ঠার পর আরেক পৃষ্ঠা, আমি জাস্ট একটা পৃষ্ঠাকে বারবার ব্যবহার করছি। হুম যেমন দেখো এই যে এখানে আমার চ্যানেল লোগোটা দেওয়া আছে, প্রত্যেকটা দেখো সেম জায়গায় আছে। তো আমি একটা পৃষ্ঠাকে বারবার জাস্ট কপি করে এখানে জাস্ট খালি এই যে এগুলো হলো লেখা লাগছে, হ্যাঁ এগুলো লিখছি। এই এরকম ব্যাপারটা, টেমপ্লেট আমরা বারবার ব্যবহারের জন্য ব্যবহার করি। আচ্ছা এক্সেলে যোগ করতে কোনটি ব্যবহৃত হয়, এক্সেলে যোগ করতে কোনটি ব্যবহার করা হয়, প্লাস চিহ্ন ব্যবহার করে যোগ করতে। মাইক্রোসফট এক্সেলের সুবিধা হলো এখানে কি করা যায়, হিসাব বিশ্লেষণ করা হয়, শর্টকাট হিসেবে করা হয়, ছোট চার্ট করা হয়, চার্ট করা যায়, শর্টকাট হিসাব করা যায়, তো সবগুলাই হ্যাঁ সবগুলাই। তারপর দেখো নিচের কোনটি সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেস মানে সেলের একটা অ্যাড্রেস, সেলের অ্যাড্রেস কিভাবে, একটা কলাম থাকবে একটা হলো সারি থাকবে, এই যে এরকম একটা কলাম থাকবে আরেকটা হলো কি থাকবে, একটা কলাম থাকবে একটা রো থাকবে। যেমন A1 এটা A2 হইতে পারে বা B5 হইতে পারে, এরকম হবে। দেখো পরের অপশনগুলো কিন্তু 10 আগে যাবে না, বরং ABCDর এইগুলো আগে যাবে। মনে রাখবো ফরম্যাটটা হলো ABCDর এ থেকে জেড এগুলোর আগে যাবে, তারপরে হলো 1 2 এইগুলো পরে যাবে হ্যাঁ। আর এগুলো তো হওয়ার সম্ভাবনা নেই, এগুলো হওয়ার সম্ভাবনা নেই। নিচের কোনটি ফাংশন, আচ্ছা নিচের কোনটি ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তো বাংলা তো আর হইতে পারে না তাই না, তো এটা ফাংশন না, তো এটার উত্তর হলো এই তিনটাই হ্যাঁ, এটার উত্তর হলো তিনটাই। আচ্ছা অফিস 2007-এ পৃষ্ঠা দিতে কোন ট্যাবে ক্লিক করতে হয়, পৃষ্ঠা দেওয়ার জন্য পেজ লেআউটে ক্লিক করতে হয়, পৃষ্ঠা দেওয়ার জন্য পেজ লেআউটে ক্লিক করতে হয়। আচ্ছা বানান সংশোধন করা যায় কিসের মাধ্যমে, স্পেল চেকারের সাহায্যে, হ্যাঁ বানান লেখার ভুল সংশোধন করে, তো তুমি বানান লিখছো এখন এটা ভুল করছো, তুমি যদি সংশোধন করো তাহলে এইভাবে তো সংশোধন করা যায়। স্ট্যান্ডার্ড অভিধানের মাধ্যমে, হ্যাঁ স্ট্যান্ডার্ড অভিধানের মাধ্যমে আমরা সঠিক করতে পারি। সো
এটা হলো তিনটাই উত্তর। আচ্ছা, তারপর দেখো কি আছে, সারি ও কলামের সমন্বয়ে তৈরি হয় কি, সারি এবং কলাম মিলে একটা সেল তৈরি হয়, একটা সেল তৈরি হয়। আচ্ছা, উদ্দীপকের ব্যবহৃত আইকন গুলো, আচ্ছা উদ্দীপকটা এখানে তোলা হয়নি, সো এটা স্কিপ। তারপর আসো, ফুল নোট ব্যবহারের ফলে, আচ্ছা এটাও স্কিপ করো, এটাও স্কিপ করো। স্প্রেডশিটের প্রোগ্রাম শতকরা নির্ণয়ের জন্য কোন চিহ্নটি ব্যবহৃত হয়? যদি শতকরা নির্ণয় করতে চাই তাহলে এই যে শতকরা নির্ণয়, এই পার্সেন্টটা ব্যবহার করা হয়, আমরা জানি শতকরার জন্য পার্সেন্ট ব্যবহার করা হয়, খুব ইজি। আচ্ছা, কলাম এবং সারির মধ্যবর্তী সংযোগ স্থলকে কি বলা হয়? মধ্যবর্তী সংযোগ স্থলকে বলা হয় সেল। ওকে, নিচের A6 থেকে A9 সেলের সংখ্যাগুলো গুণ করার জন্য সূত্র হলো এখানে দেখো দেওয়া আছে, কিন্তু এই যে মাঝখানে এরকম দেওয়া আছে, সো এটা হবে না। এখানে যদি প্রোডাক্ট শব্দটা থাকতো তাহলে হইতো জিরো প্রোডাক্ট, অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের ভিতরে বলছে যে এত থেকে এত পর্যন্ত, সো এটা সঠিক, 2 নাম্বারটা সঠিক, এবং আমাদের 3 নাম্বারটা সঠিক। দেখো আমরা যদি নর্মালি এটার সাথে এটা, এটার সাথে এটা, 4টা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমাদের এই যে গ নাম্বারটা হচ্ছে উত্তর। সো পরবর্তীতে আসো, আমরা এখন অধ্যায় নাম্বার হলো পঞ্চম, যে অধ্যায় আছে সেই পঞ্চম অধ্যায়ে আমরা চলে আসছি। আসো দেখি, অধ্যায়ের নাম হলো মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স। অধ্যায়ের নাম হলো মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স। ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আগে পড়ে ফেলি। মাল্টিমিডিয়া বলা হয় টেলিভিশন, ভিডিও এবং সিনেমাকে তিনটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত হয় মাল্টিমিডিয়া। কয়টি দেখো, তিনটি প্রকাশ মাধ্যমে আজকের দিনে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ হলো, আগের হলো সিনেমা, হলো আজকের দিনে মিডিয়ার পূর্বপুরুষ। মাল্টিমিডিয়ার প্রকাশ করার মাধ্যমগুলো হচ্ছে বর্ণ, চিত্র, শব্দ। মনে রেখে কিন্তু এগুলো কিন্তু নৈবেদিক একটু পরে আমরা দেখব। মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় হলো মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া মানে একাধিক মিডিয়া একত্রে করে, এটাই মাল্টিমিডিয়ার মানে। সচরাচর ডিজিটাল যন্ত্রের মাধ্যমে পরিচালিত হয় মাল্টিমিডিয়া। অবশ্যই মাল্টিমিডিয়া কন্টেন্ট হলো 4 ধরনের, মনে রাখবেন নৈবেদিক আসতে পারে। মাল্টিমিডিয়ার কন্টেন্ট হলো 4 ধরনের। মাল্টিমিডিয়ার উপাদান হলো বর্ণ, চিত্র এবং শব্দ হলো মাল্টিমিডিয়ার উপাদান। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হলো, মনে রাখবে যে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, এটা নৈবেদিকে খুব আসে। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া সেটা হলো ভিডিও গেম, শিক্ষামূলক সফটওয়্যার। সিনেমা হলো একটা লিনিয়ার মাল্টিমিডিয়া সফটওয়্যার। মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো ফ্ল্যাশ বা ডিরেক্টর। আচ্ছা, তারপর দেখো, ডিজিটাল প্রকাশের উদাহরণ কি, বুক, অনলাইন পত্রিকা, এগুলো কিন্তু ডিজিটাল প্রকাশের উদাহরণ। আচ্ছা, বিশ্বজুড়ে ব্যাপকভাবে জনপ্রিয় গ্রাফিক সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর অত্যন্ত জনপ্রিয় হলো গ্রাফিক সফটওয়্যার, এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। কে কে এগুলো ডিজাইন পারো কমেন্টে জানাও। আচ্ছা, মাল্টিমিডিয়া সফটওয়্যার পরবর্তী স্লাইডে আমরা আসি। দেখো এখানে আমি একটু কালারটা এটা নিতে পারি, হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হয়। আচ্ছা, বাংলাদেশে ডিজিটাল প্রকাশনার শতক হবে একবিংশ শতক, অর্থাৎ এখন যে শতকটা চলতেছে সেটা। আচ্ছা, বিনোদনের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে মাল্টিমিডিয়া। আমাদের দেশে দক্ষ জনবলের অভাব রয়েছে অ্যানিমেশন তৈরিতে। হ্যাঁ, অ্যানিমেশন তৈরিতে কিন্তু মানে খুবই মেধার প্রয়োজন হয়। হ্যাঁ, অ্যানিমেশন যে নিজে নিজে আর্ট করা লাগে, নিজে নিজে সুন্দর করে আর্ট করা লাগে এবং সেটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন দেওয়া লাগে। সো এরকম দক্ষ মানুষের আমাদের কিন্তু অভাব রয়েছে। মাল্টিমিডিয়া চমৎকার কন্টেন্ট তৈরিতে ব্যবহৃত হয় অ্যাডোবি প্রিমিয়াম। অ্যাডোবি প্রিমিয়াম দিয়ে খুবই সুন্দরভাবে হলো ডিজাইন করা যায়। কে কে পারো অ্যাডোবি প্রিমিয়ামের ডিজাইন? অ্যাডোবি প্রিমিয়ার খুবই ভালো হলো ভিডিও এডিট করা যায়। তো কে কি ভিডিও এডিট পারো জানাই আমাকে। আচ্ছা, তো আমি তোমাদেরকে বলতে পারি যে আমি আমার ইউনিভার্সিটিতে ভিডিও এডিটিং প্রতিযোগিতায় হলো সেকেন্ড হয়েছিলাম একবার। তো এই জন্য আর কি তোমাদেরকে বলতেছি যে কে কে পারো এডিটিং। আচ্ছা, যাই হোক, মাল্টি মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি প্রোগ্রাম হলো ডিরেক্টর। আচ্ছা, টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করে হলো মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। মুদ্রণ প্রকাশনার কাজকে আরো সহজ করে তুলে দিচ্ছে হলো আমাদের মাল্টিমিডিয়া। যেমন এই যে দেখো, আমি যে তোমাদের পড়াইতেছি এটা কিন্তু একটা মাল্টিমিডিয়ার একটা সুন্দর একটা উদাহরণ। অডিও, ভিডিও, তারপরে একটা দেখো, অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স নিয়ে তৈরি হয় হলো অ্যানিমেশন। সরি, বাংলাদেশের প্রস্তুতকৃত মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো বাংলাদেশ 71, অবসর, বিশ্বকোষ, নামাজ, শিক্ষা ইত্যাদি, এগুলো মাল্টিমিডিয়া সফটওয়্যার। আর টাইপরাইটারকে স্থলভিত্তিক করেছিল কম্পিউটার। ও আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। তো টাইপরাইটার তোমরা কি চেনো? একটা সময় ছিল
টাইপরাইটার দিয়ে টাইপ করা হতো। তো এখন তো কম্পিউটার দিয়ে টাইপ করা যায়। তো ওইটার স্থলাভিষিক মানে বুঝাইছে যে সেটাকে রিপ্লেস করে ফেলছে। যেমন এখন অনেকের কাজ এআই করে দেয় না, এআই রিপ্লেস হয়ে গেছে, তো এইরকম ব্যাপারটা আর কি। আচ্ছা, তারপরে আসো সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালায় ব্যবহৃত সফটওয়্যারটি হলো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে কি করা হয়? পাওয়ার পয়েন্ট দিয়ে হলো প্রেজেন্টেশন দেওয়া হয়। যেমন এই যে আমি যে এটা করতেছি, তো আমি তোমাদেরকে পাওয়ার পয়েন্ট আমি দেখাইতে পারি। হ্যাঁ, আমার কাছে পাওয়ার পয়েন্টটা আছে। আমি যদি সার্চ বারে গিয়ে পাওয়ার পয়েন্ট সার্চ দেই, আচ্ছা আমি দেখাচ্ছি। তো আমি যদি পাওয়ার পয়েন্ট সার্চ দিই, POWR পাওয়ার, এই যে পাওয়ার পয়েন্ট আছে। তো আমি পাওয়ার পয়েন্ট যত শুরু ইউজ করি, যে এটা হলো পাওয়ার পয়েন্ট। তো এটার মাধ্যমে হলো প্রেজেন্টেশন স্লাইড বানানো হয়। যদিও এখন খুবই ইজিতে অনেক অন্য সফটওয়্যার আছে যেগুলোতে বানানো যায়। আচ্ছা, দেখো যেখানে ছিলাম, যে পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় হলো প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মাঝামাঝি অবস্থানে থাকা অবস্থায় স্লাইড প্রদর্শন শুরু করার আগের কমান্ড হলো Shift+F5। Shift+F5 দিয়ে কি হয়, যে তুমি প্রেজেন্টেশনের মাঝামাঝি অবস্থানে আসো এবং স্লাইডটি প্রদর্শন করবা, তখন কিন্তু F5 ইউজ করবা। পাওয়ার পয়েন্টে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য ব্যবহৃত হলো ইফেক্ট। তো ইফেক্ট ব্যাপারটা হলো এক কাইন্ড অফ এমিনেশন মতো, অর্থাৎ মানে ডিজাইন করে একটার পরে আরেকটা পৃষ্ঠা আসবে, এটাই আর কি বুঝাইছে। সাইডে ছবি যুক্ত করার জন্য ব্যবহৃত হয় ইনসার্ট মেনু। মনে রাখবা, ইনসার্ট শব্দের অর্থ হলো প্রবেশ করানো। ইনসার্ট শব্দের অর্থ হলো প্রবেশ করানো। তো ইনসার্ট যেখানে পাবা সেটা হয়তো বা নতুন কিছু অ্যাড করবে, ছবি অ্যাড করতে পারে বা নতুন টেবিল অ্যাড করতে পারে। আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, ধরো আমি পাওয়ার পয়েন্টের ভিতরে যাই। দেখো এই যে এখানে ইনসার্ট বাটন আছে, আমি জানি না দেখতেছো কিনা। দেখো ইনসার্ট বাটনে ক্লিক করলাম, কত কিছু চলে আসছে। দেখো টেবিল আসছে, পিকচার আছে, অনলাইন পিকচার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, শেপ, চার্ট, কত কিছু। দেখো কত কিছু চলে আসছে। তো ইনসার্ট দিয়ে মূলত হলো আমরা বিভিন্ন কিছু অ্যাড করি, মনে রাখো। হ্যাঁ, স্লাইডে ট্রানজিশন যুক্ত করার জন্য ব্যবহৃত হলো এমিনেশন। তো ট্রানজিশন মানে হলো একটা থেকে আরেকটা যাওয়ার জন্য। আমি একটু দেখাই তোমাদের। হ্যাঁ, দেখাই তোমাদের। তো এই যে দেখো, এই যে এখানে এমিনেশন আছে। তো কিভাবে এমিনেশন হবে এগুলো অ্যাড করার জন্য এই যে এমিনেশন অপশনটা, অ্যানিমেশন অপশনটা ইউজ করা হয়। আচ্ছা, পাওয়ার পয়েন্টের সবগুলো স্লাইড একই শব্দে প্রয়োগ করার জন্য ক্লিক করতে হয় অ্যাপ্লাই টু অল। তো ধরো যে তুমি একই, যেমন এই যে এটার মধ্যে দেখো আমি যে স্লাইডটা বানাইছি, এই স্লাইডের মধ্যে সবগুলো, এই নিচের গুলো হলো সবগুলো সাদা। তো এটা করার জন্য আমি হলো যদি আমি এই যে সাদাটাকে পুরাটাই কোনো একটা অন্য একটা কালার, ধরো আমি রেড কালারে চেঞ্জ করে দেবো সবকিছু, তখন আমি অ্যাপ্লাই টু অল বাটন ক্লিক করলে চলে আসে। আচ্ছা, দেখো প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শনের জন্য চাপতে হয় হলো প্রদর্শনের জন্য। ধরো আমি একটা বানানো শেষ, এটা হলো প্রেজেন্টেশন করব। তো F5 যদি চাপি, F5 বোতাম চাপলে, কিবোর্ডের F5 বোতাম চাপলে কিন্তু সেটা হলো প্রদর্শিত হবে। স্লাইড স্লাইড শো উইন্ডোতে থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে আসতে চাপতে হবে হলো এই যে স্কেপ বাটন। এখন ধরো তুমি কি করতেছো, স্লাইড শো করতেছো। যেমন আমি তোমাদেরকে দেখাই, আমি যদি এখন দেখাই তোমাদেরকে। দেখো আমি F5 বাটন চাপ দিচ্ছি, দেখো কি হচ্ছে, স্লাইড হলো প্রেজেন্টেশনে চলে গেছে। দেখছো F5 চাপ দিছি, আগে এরকম ছিল, F5 এ চাপ দিলাম, বড় হয়ে গেল। এখন যদি আমি স্কেপে চাপ দেই, স্কেপে চাপ দিলে কোথায় চলে যাবে জানো? আগের অবস্থানে চলে যাবে। দেখো আমি যে F5 এ চাপ দিলাম, এখানে দিলাম, আমি যদি এখন স্কেপে চাপ দিই, স্কেপে চাপ দিলে আগের অবস্থানে ফিরে আসছে। বুঝতে পারছো? একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য ব্যবহৃত ইফেক্টকে বলা হয় ট্রানজিশন। ওই যে এমিনেশন ইউজ করে যে আমরা একটা থেকে আরেকটা যাবো, এটাই বলছে। আচ্ছা, এখন আসো, আমরা এখন পড়বো হলো এমসিকিউ গুলো। এখন আমরা পড়বো এমসিকিউ গুলো, পড়বো এখন আমরা। আসো আমরা এমসিকিউ গুলো এখন পড়ি। দেখো কি আছে, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? দেখো এখানে কি কি আছে, রেডিও আছে, সংবাদপত্র আছে, টেলিভিশন আছে, ভিডিও গেম আছে। আমরা দেখে আসছিলাম যে ভিডিও গেমস হলো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। আমরা কোথায় দেখছিলাম, একটু উপরে যাই, একটু আমরা খুঁজে পাবো আশা করি। ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, ইন্টারেক্টিভ কোথায় ছিল, আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এই যে দেখো পাচ্ছি, এই যে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হলো ভিডিও গেম শিক্ষামূলক সফটওয়্যার। সো আমরা খুঁজে পাইছি। দেখো এই যে আমি যে টপিকগুলো পড়াইছি, এগুলো একটু মাথায় রেখে এগুলো থেকে তুমি নৈবিত্তিক সলভ করতে পারবা। তো এটা গেল, এক নাম্বারটা গেল যে আমাদের হলো এইটা হবে ঘ নাম্বার।
মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্র কোনটি? মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্র কোনটি? রেডিও না, সিনেমা, হ্যাঁ সিনেমাতে, আমরা সিনেমাতে মাল্টিমিডিয়া ব্যবহার করি। চমৎকার কন্টেন্ট তৈরি করতে যে কোডটি ব্যবহৃত হয়, চমৎকার কন্টেন্ট তৈরি করার জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার ব্যবহার করি। প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? মনে রাখবা, প্রেজেন্টেশনের একটি অংশকে ফুটার বলা হয়। তারপর 5 নাম্বার, মাল্টিমিডিয়ার কারণে কি হয়েছে? ইন্টারনেট ব্যবহার সহজ হয়েছে। ইন্টারনেট ব্যবহার সহজের সাথে সম্পর্ক নাই। মুদ্রণ এবং প্রকাশনায় কাজকে সহজ করে দিয়েছে। বর্ণ টেক্সটের সাহায্যে আকর্ষণীয় করেছে। হ্যাঁ, এই যে এইটা, তার মানে গ নাম্বার হবে, কারণ 2 এবং 3 সঠিক উত্তর হচ্ছে এখানে। তারপর ইনহ্যান্স, ইনহ্যান্স ইন্টারেন্স ট্রানজিশন ইফেক্টের মধ্যে রয়েছে ব্লাই ইন, ব্লাইন্ডস, ডায়মন্ড, হ্যাঁ তিনোটাই রয়েছে এখানে, তিনোটাই। আচ্ছা, তারপর সিনেমা এবং এখানে 6 দুইটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরের 6 নাম্বারটা বাদ। আচ্ছা, তারপর দেখো প্রেজেন্টেশনের মাঝামাঝি কোন স্থান থেকে শুরু করার জন্য কিবোর্ডের কোন বোতাম চাপতে হয়? দেখো এটা কিন্তু আমরা উপরে পড়ে আসছিলাম, আমরা একটু উপরে যাই, কোন বোতাম চাপতে হবে দেখো। দেখো স্লাইডের কোন বোতাম চাপতে হবে? আমরা এখানে না, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে আছে কিনা, দাঁড়াও নিচে রেখে আসে বসছি, দাঁড়াও আমি দেখতেছি। কন্ট্রোল এফ চাপতে হবে, তবে এটা ছিল কোথাও, এই যে দেখো, এই যে এটা প্রেজেন্টেশনের মাঝামাঝি অবস্থায় থাকা অবস্থায় স্লাইড প্রদর্শন শুরু করার কমান্ড হলো শিফট প্লাস এফ। এটা কিন্তু এফ আই না, এটা হলো দাড়ি, হ্যাঁ এফ, শিফট প্লাস এফ। আমরা দেখি তো শিফট প্লাস এফ নবী দিকে আছে কিনা। দেখো শিফট প্লাস এফ অবশ্যই থাকবে। 7 নাম্বারটা দেখো, এই যে শিফট প্লাস এফ, এই যে শিফট প্লাস এফ কিন্তু উত্তর। তারপর একটা বাদ, দেখো সক্রিয় সফটওয়্যার, এটাও বাদ। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হলো, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটা? ভিডিও গেমস এবং শিক্ষামূলক সফটওয়্যার, এই যে দুইটা, তার মানে হবে আমাদের উত্তর হবে ক নাম্বার। তারপরে দেখো মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে বলা হয়, মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে বলা হয় ইলাস্ট্রেটর। মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে ইলাস্ট্রেটর বলা হয়। মাইক্রোসফট অফিসের কোন সফটওয়্যারকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়? কোনটা? অবশ্যই তোমরা পারবা এটা, যে পাওয়ার পয়েন্টকে বলা হয় প্রেজেন্টেশন সফটওয়্যার। মাল্টিমিডিয়া ডাটাবেস, টার্মিনাল, আচ্ছা এটা বাদ, এটাও বাদ, আহ, এটাও বাদ, তিনটাই বাদ। আচ্ছা, এখন আসো তোমাদের খুবই কষ্টজনক যেটা কথা, যে স্যার, ভাই বা ভাইয়া, ভাই এই অধ্যায় তো পারি না ভাই, কি প্রোগ্রাম দিয়ে দিছে ভাই, এই অধ্যায় পারি না। তোমরা যারা এই অধ্যায় কোনো দিনও পড়ো নাই, আজকে আমি এই অধ্যায়টার বেসিকটা আমি এমন ভাবে পড়াবো যাতে তোমরা পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য যতটুকু দরকার সেইটুকু পেরে যাও। আচ্ছা, আসো শুরু করি। অধ্যায়ের নাম কি? আচ্ছা, এখানে অধ্যায়ের নামটা ভুল হয়ে গেছে, ও সরি সরি, আই এম ভেরি সরি। যে ডাটাবেজের মাধ্যমে না, সরি, প্রোগ্রামিং এর মাধ্যমে। এটা আমি যখন করতেছিলাম আমি দেখছিলাম যে এখানে ভুলটা হয়েছে, আমি চেঞ্জ করতে গিয়েও চেঞ্জ করি না, আমি অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। আচ্ছা, দেখো মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় কি? মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করা হয় জাভা, সি, পিএইচপি, সি প্লাস প্লাস। এগুলো কি? এগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামিং ভাষাটাও এক ধরনের ভাষা, যেই ভাষা দিয়ে হলো কম্পিউটার আমাদেরকে হলো কম্পিউটারকে বুঝাইতে পারি। তো কম্পিউটার তো আমাদের, এই যে আমি বাংলা ভাষায় কথা বলতেছি, বাংলা ভাষা তো কম্পিউটারে বুঝবে না। কম্পিউটার যে ভাষা দিয়ে বুঝবে এবং সে কাজ করবে সেটা হলো প্রোগ্রামিং ভাষা। আচ্ছা, তো এখানে আমরা আমাদের আমাদের যে চ্যাপ্টারটা সেটাতে আসলে পাইথন, তো পাইথন হলো একটা প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা লেখার জন্য ব্যবহার করা হয় সফটওয়্যার অ্যাপ্লিকেশন। যেমন আমার ল্যাপটপে আছে, আমি তোমাদের একটু দেখাইতে চাই। দেখো, আহ, এই যে আহ, যেমন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যেমন এই যে এখানে একটা আছে, সেটা হলো কোড ব্লক, যেটা দিয়ে আমরা সি প্র্যাকটিস করি, যেটা হলো এখানে আছে সি প্র্যাকটিস করি। যেমন ভিজুয়াল স্টুডিও কোড, এইটা দিয়ে হলো আমি অনেক মানে এখানে ডার্ট বলো, পাইথন বলো, বা সি বলো, বা জাভা বলো, যে ধরনের ল্যাঙ্গুয়েজ হোক না কেন, তো এগুলো দিয়ে হলো এটা করা যায়, এটা হলো লেখা যায়, এটা প্র্যাকটিস করা যায়। আচ্ছা, যাই হোক, আমি এখন যেখানে ছিলাম সেখানে যাই। দেখো, মানুষের ভাষা সরাসরি বুঝতে পারে না কম্পিউটার, অবশ্যই মানুষের ভাষা সরাসরি কম্পিউটার বুঝতে পারবে না, এটা স্বাভাবিক। কম্পিউটারকে প্রয়োজন মতো নির্দেশ প্রদানের মাধ্যম হলো প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষা হলো কম্পিউটারকে প্রয়োজন মতো নির্দেশ প্রদান করার জন্য। কম্পিউটার
প্রোগ্রামিং ভাষাকে রূপান্তর করে মেশিন কোডে। এই যে এখন আসো, কম্পিউটারকে ধরো ইনক্লুড, আচ্ছা তোমরা তো এটা বুঝবা না, ধরো আমি হলো প্রিন্ট দিলাম, তো প্রিন্ট PRINT প্রিন্ট লিখলাম, তারপরে এখানে কিছু একটা লিখলাম, তো এটা প্রিন্ট হবে, কিন্তু প্রিন্ট তো ও বুঝবে না, ও কি বুঝে জানো, ও জাস্ট মেশিন ভাষা বুঝে। মেশিন ভাষা বলতে 0 এবং 1 বুঝে, 0 এবং 1 এর মানেও আছে। তো 0 1, 0 মানে হলো সিগন্যাল নাই, বিদ্যুতের সিগন্যাল নাই, আর 1 মানে সিগন্যাল আছে, যে এরকম এরকম করে হয়, হ্যাঁ সিগন্যাল আছে বা সিগন্যাল নেই, এরকম ব্যাপারটা বুঝে ওরা, কিন্তু অ্যাকচুয়ালি 0 1 ও বুঝে না, যে 0 বলতেছে 0 কি 1 কি এটা বুঝে না, ও বরং বুঝে হলো সিগন্যালটাকে। হ্যাঁ, আচ্ছা এগুলো তোমরা আরো ইন্টারমিডিয়েট উঠলে তোমরা আরো বুঝবা, এত কিছু তো তোমাদের জানা দরকার নেই। আচ্ছা আসো, যেখানে ছিলাম, যে ইলেকট্রনিক সংকেত কোথায়, তো ইলেকট্রনিক সংকেত সে হলো বুঝতে পারে হলো কম্পিউটার ভাষা, কম্পিউটারের সাথে যোগাযোগ করার, যোগাযোগ ব্যবহৃত হলো কম্পিউটার ভাষা, কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য ভাষা হলো প্রোগ্রামিং ভাষা। যেমন আর তুমি আমি তোমার সাথে কি কিসের ভাষায় যোগাযোগ করি, আমার মাতৃভাষার সাথে দিয়ে আমি হলো তোমার সাথে যোগাযোগ করি, কিন্তু কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য আমাদের প্রয়োজন হলো প্রোগ্রামিং ভাষা। কম্পিউটারের সাথে যোগাযোগ করতে অনুসরণ করতে হয় হলো ভাষা রীতিনীতি, অর্থাৎ কম্পিউটার যে প্রোগ্রামিং ভাষা আছে এটার জন্য কিছু রীতিনীতি আছে, এগুলো আমরা পড়বো। আচ্ছা, 0 এবং 1 এর সমন্বয়ে কি তৈরি হয়, বাইনারি কোড তৈরি হয়, বাইনারি কোডকে বলা হয় মেশিন কোড, বাইনারি কোডকে হলো মেশিন কোড বলা হয়, কারণ হলো বাইনারি কোড হলো মেশিনে বুঝে। প্রোগ্রামিং ভাষাকে মেশিন কোডে রূপান্তর করে অনুবাদক প্রোগ্রাম, দেখো প্রোগ্রামিং ভাষাকে মেশিন কোডে মেশিন করে রূপান্তর করে কে, অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম। দেখো এই যে এই মেশিন করে রূপান্তর করা হলো, এই অনুবাদক প্রোগ্রাম হলো কয় প্রকার, মনে রাখবো অনুবাদক প্রোগ্রাম হলো আমাদের দুই প্রকার, একটা কি, একটা হলো কম্পাইলার আর একটা হলো ইন্টারপ্রেটার। দেখো পরবর্তী পৃষ্ঠায় যাই, একটা হলো কম্পাইলার আর একটা হলো ইন্টারপ্রেটার। এখন কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি সেটা জানা দরকার। দেখো লেখা আছে যে কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি, সবগুলো নির্দেশ নির্ভুলভাবে রূপান্তরের কাজটি করে হলো কম্পাইলার। এখন প্রোগ্রামে নির্ভুল মেশিন পেলে ইন্টারপ্রেটার, সে হলো ইন্টারপ্রেটার কাজ করে। আচ্ছা আমি সহজে বুঝাই, তো হলো এই যে কম্পাইলার, কম্পাইলার হলো সবগুলো হলো একসাথে করে, কম্পাইলার সে হলো সবগুলো কোডকে একবারে হলো সে কম্পাইল করে বা অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার এই বেচারা হলো এক লাইন করে করে, হ্যাঁ এক লাইন করে করে। তো ইজি হলো, যদি বলে সহজ কোনটা তাহলে অবশ্যই ইন্টারপ্রেটার। কারণ দেখো তুমি আহ একটা কে রান করতে চাচ্ছ, তো তোমার হলো সবগুলো করা লাগতেছে, তার মানে তোমার কি কম্পিউটারকে বেশি ইউজ করা লাগতেছে, তাই না? কিন্তু তুমি যে এক লাইন কোড করলা, এক লাইন করে ফেললা, তারপরের লাইন করলা, তারপরের লাইন করে ফেললা, তো এটা হলো সহজ হয়। আচ্ছা তারপরে দেখো, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রাম সোর্স ডাটা কোডকে হলো রূপান্তর করে হলো, অনুবাদক প্রোগ্রাম কি করে, ডাটা আমাদের লিখে এটাকে হলো মেশিন কোড অর্থাৎ বা বাইনারি কোডে পরিবর্তন করে। প্রোগ্রামের ভিতরে ডাটা সঞ্চয় রাখতে ব্যবহৃত হলো ভেরিয়েবল। আচ্ছা ভেরিয়েবল ব্যাপারটা বুঝাই, তো ভেরিয়েবল ব্যাপারটা হলো, ভেরিয়েবল দিয়ে হলো বিভিন্ন কিছু পরিবর্তন করে, ভেরিয়েবল জিনিসটা হলো ভেরি করে বা পরিবর্তন করে, বা বাংলাতে বলা হয় চলক। যেমন আমরা এক্স ওয়াই বলতাম না, এক্স ওয়াই জেড, তো এগুলো বিভিন্ন ধরনের মান হয়তো ঠিক এরকমই চলকের বা ভেরিয়েবলের একাধিক মান হয়। ভেরিয়েবলের নামকরণে যেগুলো ব্যবহার করা যাবে না, ভেরিয়েবলের নাম করে এই যে এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, এট দ্য রেট অফ ব্যবহার করা যাবে না, ডলার সাইন ব্যবহার করা যাবে না, পার্সেন্ট ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। এখন দেখো ব্যবহার কি করতে পারবা তুমি, ব্যবহার করতে পারবা হলো আন্ডার স্কোর ব্যবহার করতে পারবা, এই যেখানে লেখা আছে আন্ডার স্কোর ব্যবহার করতে পারবা। তো আন্ডার স্কোর ব্যবহার করতে পারবা, এবিসিডি ব্যবহার করতে পারবা, 1 2 3 ব্যবহার করতে পারবা। আচ্ছা তারপরে আসো, যে পাইথন প্রোগ্রামিং ভাষা হচ্ছে কেস সেনসিটিভ ভাষা। তো কেস সেনসিটিভ ভাষার ব্যাপারটা বুঝাই, দেখো কেস সেনসিটিভ মানে হলো ছোট হাতের এবং বড় হাতের এটা ভিন্নভাবে বুঝে। ধরো আমি যদি বলি যে শরীফ, SHARIF, আমার নাম হলো শরীফ, তো এখন শরীফ আর SHARIF এই দুইটা জিনিস এক বুঝবে না, যদি কেস সেনসিটিভ হয় তাহলে এই দুইটা জিনিস সে মনে করবে ভিন্ন ভিন্ন জিনিস, এক জিনিস না। হ্যাঁ ছোট বড় হাতের সে ভিন্ন ভিন্ন জিনিস মনে করে, এটা হলো কেস সেনসিটিভের ব্যাপার। আচ্ছা তারপরে আসো, পাইথন 3.10 ভার্সনে কিওয়ার্ড আছে কতটি, 35টি। পাইথনের প্রোগ্রামিং ভাষার শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড, যে সংরক্ষিত যে শব্দ আছে এগুলোকে কিওয়ার্ড বলা হয়। ভেরিয়েবল নামকরণে ফাংশন এবং কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, অর্থাৎ কিছু কিওয়ার্ড এবং ফাংশন, নির্দিষ্ট কিছু কিওয়ার্ড এবং ফাংশন আছে, যেমন ধরো যে প্রিন্ট, PRINT, প্রিন্ট, এই প্রিন্ট শব্দ দিয়ে প্রিন্ট হবে, হ্যাঁ এই প্রিন্ট হলো একটা
কি একটা কিওয়ার্ড, তো এই কিওয়ার্ড দিয়ে প্রিন্ট হবে। তুমি কখনো প্রিন্ট নামের ভেরিয়েবল বলতে পারবে না, প্রিন্ট নামের ভেরিয়েবল তুমি কখনো ডিক্লেয়ার করতে পারবে না, এটাই বলছে। আচ্ছা, দেখো ভেরিয়েবলের ডেটা জমা করার জন্য আমরা সবসময় সমান চিহ্ন ব্যবহার করি। যেমন ধরো আমি একটা ভেরিয়েবল নিলাম n, n সমান সমান আমি দিব হলো 10, এই যে এইভাবে যে সমান সমান দিয়ে সেটাকে হলো আমরা ব্যবহার করি। ভেরিয়েবল জমা রাখলে তাকে ভ্যালু বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। আচ্ছা, ভেরিয়েবল ডেটা জমা রাখলে তাকে ভ্যালু অ্যাসাইন করা। যেমন আমি n, n ভেরিয়েবলের ভিতরে n ভেরিয়েবলের ভিতরে 10 ভ্যালু অ্যাসাইন করছি। অ্যাসাইন মানে হলো জমা রাখা। ওকে, দেখো তারপরটা একটু পড়ো, আমি একটু পানি খাই নাই। ওকে, প্রথম লাইনটা বাদ। দেখো তারপর দেখো ডেটা প্রক্রিয়ান করে কে? কম্পিউটার প্রসেস হলো ডেটা প্রক্রিয়াকরণ করে। ভেরিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখলে ডেটা টাইপ হবে ইন্টিজার। আচ্ছা, এখন কিছু ডেটা টাইপ আছে, যেমন ধরো যে 5, এটা একটা পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হলো যদি পূর্ণ সংখ্যা হয়, যদি 5.4 হয় তাহলে এটা আরেকটা ডেটা টাইপ, সেটা হলো ফ্লট। ফ্লট টাইপের ডেটা টাইপ, যেটা হলো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ যুক্ত সংখ্যা, অর্থাৎ দশমিক সংখ্যা যদি হয় তাহলে সেটা ফ্লট। এখন কোনো টেক্সট বা অক্ষর যদি জমা রাখি সেটা হলো স্ট্রিং। স্ট্রিং। আচ্ছা, বুলিয়ান হলো সত্য মিথ্যা, অর্থাৎ ট্রু অর ফলস হলে সেটা হলো বুলিয়ান। টাইপ ফাংশনের মাধ্যমে আমরা সহজে জানা যায় যে এটার ডেটা টাইপটা কি। এটা ডেটা টাইপটা বোঝা যায় হলো টাইপ ফাংশনের মাধ্যমে। ভেরিয়েবল ডেটা টাইপ পরিবর্তন করতে ব্যবহৃত হলো কাস্টিং কনস্ট্রাকশন ফাংশন। ফ্লোট বা স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা তৈরি করতে কনস্ট্রাক্টর হলো ইন্টিজার। পূর্ণ সংখ্যা মিশ্রি থেকে ভগ্নাংশ তৈরি করতে অর্থাৎ একটা থেকে একটা পরিবর্তন করার জন্য, যেমন এখানে হলো ফ্লট ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ডেটা থেকে স্ট্রিং তৈরি করতে যে কনস্ট্রাক্টর সেটা হলো স্ট্রিং, অর্থাৎ যেটা তৈরি করব, দেখো যেটা হলো আমি তৈরি করব, যেটা তৈরি করতেছি, দেখো পূর্ণ সংখ্যা তৈরি করতেছি, যেটা তৈরি করতেছি পূর্ণ সংখ্যা তৈরি করতেছি তাহলে ইন্টিজার। আইএনটি মানে ইন্টিজার বোঝায়। স্ট্রিং থেকে ভগ্নাংশ তৈরি করতেছি, ভগ্নাংশ মানে হলো ফ্লট, এর জন্য ফ্লট ফাংশন ইউজ করব। আমি স্ট্রিং তৈরি করতেছি, এর জন্য আমার এসটিআর, এসটিআর মানে স্ট্রিং বোঝায়। তো এইভাবে নিয়মগুলো। আচ্ছা, ইমেজে থাকা তথ্য। আচ্ছা, এই প্রথম লাইন বাদ, কোথায় গেল? দেখো ডেটা প্রক্রিয়াকরণে ব্যবহৃত। আচ্ছা, এটা তো ওই পৃষ্ঠাতে, সরি। আচ্ছা, এই পৃষ্ঠা পুরাটাই বাদ, দেখি নাই আমি এটা যে রিপিট হয়ে গেছে। আচ্ছা, দেখো ব্যবহারকারী ব্যবহারকারীর কাছ থেকে যদি আমি ইনপুট নিই, ইনপুট নেওয়ার জন্য আমার কি ব্যবহার করা হয়? ইনপুট ফাংশন ব্যবহার করা হয়। ইনপুট ফাংশনটি ভেরিয়েবল মানকে গ্রহণ করে হলো স্ট্রিং হিসেবে, যে মানটা গ্রহণ করবে সেটা হলো স্ট্রিং টাইপ ডেটা টাইপ হবে। নাম ভেরিয়েবল ইন্টিজার মান গ্রহণ করা হয় এই যে এরকম করে, যে ধরো আমার নাম যে ভেরিয়েবল আছে এটার মধ্যে নাম নিব, ইনপুট নিব, তাহলে ইন্টিজার, ইন্টিজার অর্থাৎ এই যে নামটা কিরকম ভেরিয়েবল টাইপ ইন্টিজার এবং সে হলো ইনপুট নিচ্ছে, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, এই দাঁড়ি এটা হবে, দাঁড়ি এটা না। নেম ভেরিয়েবলে নেওয়ার জন্য দেখো নেম, তো ভগ্নাংশ মান ব্যবহার করার জন্য এরকম। মেন ব্যাপারটা হলো যে তুমি যেইটাই নাও, ধরো আমার একটা n ভেরিয়েবল আছে, তারপর ভেরিয়েবলের টাইপটা দিতে হবে। তো ভেরিয়েবল টাইপ দিলাম আমি এটা, তারপরে হলো আমি যে ইনপুট নিতেছি, ইনপুট আমি ব্যাপারটা আবার বুঝাই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তো প্রথমত হলো ভেরিয়েবল নেম, আমি ভেরিয়েবল নাম দিতে পারি ইচ্ছা মতো, আমি শরীফও নাম দিতে পারি, যেটা ইচ্ছা আমি ভেরিয়েবল নাম দিতে পারি, সমান সমান দিব। তারপর হলো ডাটা টাইপ, যেহেতু নাম, নাম অবশ্যই স্ট্রিং হবে। হ্যাঁ, যেহেতু আমরা একটু আগে পড়ে আসছি, নাম হবে স্ট্রিং। তারপর আমি ইনপুট নিব, তো ইনপুট আই অ্যান ইন পিইউটি ইনপুট, এরকম এরকম, এই যে হয়ে গেল, এটাই নিয়ম। ইনপুট ফাংশনের ভিতরে কোন টেক্সট বা লেখা লেখার জন্য ব্যবহৃত হলো সিঙ্গেল কোটেশন। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন ব্যবহার হয়। প্রিন্ট ফাংশনের মধ্যে টেক্সট প্রিন্ট করতে ব্যবহৃত হলো সিঙ্গেল কোটেশন। ব্যাপারটা হলো এই যে ধরো যে আমার হলো প্রিন্ট নিলাম, PRINT প্রিন্ট। তো প্রিন্ট দিয়ে আমি যেরকম যে ব্র্যাকেট দিব, এই যে ভিতরে ভিতরে আমি সিঙ্গেল কোটেশন দেব। আমি ধরে এখানে যদি লিখি যে প্রিন্ট লিখলাম,
প্রিন্ট লেভেল লিখলাম আমরা সাবস্ক্রাইব, তো তোমরা সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। তো এখানে আমি সিঙ্গেল কোটেশন দিব, এটাই বুঝাইছি। আচ্ছা, তো টেস্ট ইনপুট ভেরিয়েবলের ফাংশন, টেস্ট ইনপুট ভেরিয়েবলের জন্য ফাংশনটা হবে এরকম। আচ্ছা, ইনপুট ফাংশনকে সরাসরি রূপান্তর করা যায় ডেটা টাইপে, ইনপুট ফাংশন সে রূপান্তর করা যায় ফ্লোট টাইপে রূপান্তর করা যায়। আচ্ছা, তারপরে আসো, এখানে আরো কিছু তথ্য আছে এবং এরপরে আরো কিছু তথ্য আছে, অনেকগুলো তথ্য এখানে। এই অধ্যায়টা একটু বড়, তো মানে এই থেকে অনেক ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে তোমার পরীক্ষায় কমপক্ষে 8টা প্রশ্ন চলে আসবে এখান থেকে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। দেখো তুমি, খুব বেশি প্রশ্ন এখান থেকে চলে আসবে। আচ্ছা, পাইথনে প্রোগ্রামিং এ যোগ করার অপারেটর, দেখো যোগ করার জন্য কি ব্যাপার, এটা কিন্তু দাড়ি দাড়ি দিছে, এটা কিন্তু দাড়ি, হ্যাঁ। যোগ করার জন্য যোগ, বিয়োগ করার জন্য বিয়োগ, তো গুণ করার অপারেটর হলো একটা ইউজ করলে হলো, এখানে অনেকগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, একটা ভাগ করার জন্য এটা, তো ভাগশেষ নির্ণয় করার জন্য এটা, ভাগশেষ নির্ণয় করার অপারেটরকে মডুলার অপারেটর বলা হয়, অর্থাৎ এই যে অপারেটরটা আছে এটাকে মডুলার অপারেটর বলা হয়। ডেটা টাইপের চলে তুলনা করার জন্য রিলেশনাল অপারেটর বলা হয়, এই যেগুলো রিলেশন, যে সমান সমান সমান, সমান না, ছোট বড়, ছোট সমান বড় সমান, এই যে এগুলো হলো রিলেশনাল অপারেটর। উভয় দিক থেকে অপারেটর সমান কিনা তা যাচাইয়ের জন্য এই যে, মানে এটা সর্বসম বোঝায় যে দুই পাশ থেকে সমান কিনা। একাধিক ভেরিয়েবল বা অ্যারিথমেটিক এক্সপ্রেশন সংযুক্ত তৈরি করে রিলেশনাল এক্সপ্রেশনের মধ্যে। আচ্ছা, তারপরে আসো, এখানে কি বলছে যে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ব্যবহৃত হয় হলো ইফ স্টেটমেন্ট। শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্টের মধ্যে ইফ স্টেটমেন্ট, যে ইফ স্টেটমেন্টের পরে কি থাকবে, ইফ স্টেটমেন্টের পরে একটা কোলন থাকবে। ইফ স্টেটমেন্টের মূল অংশকে বলা হয় বডি। ইফ স্টেটমেন্টের সাথে অন্যথায় ব্যবহার করা হয় হলো ইলস স্টেটমেন্ট, যে ইফ যদি এটা হয়, এটা যদি না হয় তাহলে হলো আমার অপরটা হবে, এরকম আর কি। দেখো, প্রোগ্রামে একাধিক শর্ত যাচাইয়ের জন্য ব্যবহার করা হয় হলো ইলফ স্টেটমেন্ট। ইফ ইলস এর স্টেটমেন্টের মাঝে থাকে ইলফ স্টেটমেন্ট। ইলফ স্টেটমেন্টের অনুরূপী স্টেটমেন্ট হলো ম্যাচ, অর্থাৎ ম্যাচ আর ইলফ কিন্তু একই, এগুলো মনে রাখো, হ্যাঁ। এখন তো আমি তোমাকে প্রোগ্রামিং বুঝাইতে পারবো না, পারবো? প্রোগ্রামিং বোঝার সময় তো তোমার এখন নাই। আচ্ছা, তোমরা জাস্ট এগুলো মনে রাখবে। একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্টকে নির্বাচন করার জন্য ব্যবহৃত হলো ম্যাচ স্টেটমেন্ট। ক্যাচ স্টেটমেন্টের ডিফল্ট স্টেটমেন্টে হলো শেষ হয়ে হলো কোলন দিয়ে। আচ্ছা, ইমেজে থাকা লুপ, আচ্ছা, এই লাইন, প্রথম লাইন বাদ। প্রোগ্রামে একই কাজ একাধিকবার সম্পন্ন করার জন্য লুপ ব্যবহার করে। লুপ মানে হলো একাধিকবার, একটা কাজ একাধিকবার। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে 1 থেকে 100 পর্যন্ত গুণো, তো আমি কি একটা প্রোগ্রাম কি 1 থেকে 100 পর্যন্ত লিখবো না, আমি বরং লুপ ইউজ করব। তো লুপ হলো একাধিকবার একই কাজ একাধিকবার সম্পন্ন করার জন্য ব্যবহার হয়। দেখো, তারপর দেখো কি আছে, কন্টিনিউ, ফর, হোয়াইল, ব্রেক, পাস ইত্যাদি হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, অর্থাৎ এগুলো দিয়ে আমরা হলো লুপ হলো কন্ট্রোল করব। ফর লুপের আবর্তন সংখ্যা নির্ধারণে যে ভেরিয়েবল ব্যবহার করা হয় সেটি হলো কাউন্টার ভেরিয়েবল, সেটা হলো কাউন্টার ভেরিয়েবল। কাউন্টার বা ইনিশিয়ালাইজার অংশকে বলা হয় লুপ ইনিশিয়ালাইজেশন। স্বাভাবিকভাবে নরমালি সেটা আই দ্বারা শুরু করা হয়। আচ্ছা, ফর লুপের মধ্যে অন্য অন্য কোনো লুপ থাকলে সেটিকে বলা হয় নেস্টেড লুপ। নেস্টেড লুপ মানে হলো লুপের ভিতরে লুপ। যদি কখনো লুপের ভিতরে লুপ থাকে তাহলে সেটা হলো নেস্টেড লুপ। আচ্ছা, মধ্যবর্তী ফর লুপকে বলা হয় ইনার লুপ, আর বহিস্থ ফর লুপকে বলা হয় আউটার লুপ। লুপের শুরুতে কি হয়, শুরুতেই শর্ত পরীক্ষা করা হয় হলো হোয়াইল লুপে। শর্তযুক্ত বা শর্তহীন স্টেটমেন্ট পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার হলো কন্টিনিউ। লুপ থেকে বের হয়ে আসার জন্য ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ যখন আমাদের কোনো একটা স্টেটমেন্ট শেষ হয়ে যাবে তখন হলো এটা ব্যবহার করা হবে। এখন আমরা জাস্ট অল্প কয়টা হলো পড়বো, তাহলে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আসো, আশা করি এই পর্যন্ত তোমাদের ধৈর্য আসে এবং আমি যে যে তথ্যগুলো দিছি তোমাদের অবশ্যই অবশ্যই কাজে আসবে। আচ্ছা, দেখো এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো, কিছু এমসিকিউ প্র্যাকটিস করে তারপর হলো ভিডিওটা শেষ করে দিব খুব তাড়াতাড়ি। দেখো, কম্পিউটার সরাসরি বুঝতে পারে না কি, কম্পিউটার কি বুঝতে পারে না,
মেশিন ভাষা বুঝতে পারে, 1 2 সংকেত বুঝতে পারে, লজিক কোড বুঝতে পারে, কিন্তু মানুষের ভাষা সে বুঝতে পারে না। তার উত্তর হবে কোনটা? উত্তর হবে যে এটা। সবগুলো নির্দেশ একেবারে মেশিন কোডে রূপান্তর করার মাধ্যমে মাধ্যমকে কি বলা হয়? দেখো সবগুলো সবগুলো একবারে একবারে হলে কি? একবারে হলে সে হলো কম্পাইলার। আগে কিন্তু আমি বলে আসছি সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন কি রকম? প্রায় একই রকমের। মূল গঠনটা কিন্তু সব একই রকমের। তুমি যদি সি পড়ো তাহলে তুমি জাভা বুঝতে পারবা, তুমি পাইথন বুঝতে পারবা, তুমি ডার্ট বুঝতে পারবা। এগুলো ল্যাঙ্গুয়েজ, এগুলো তোমরা হয়তো নাম শুনো নাই, কিন্তু এগুলো হলো বুঝতে পারবা। তো প্রায় একই রকমের। দেখো নিচে আর অনেকগুলো এমসিকিউ আছে, তোমরা এগুলো এমসিকিউ গুলো একটু পড়ে নিও। হ্যাঁ, আমি আর ক্লাসটা বড় করবো না। তোমাদের এখন হলো কথা হলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারো, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ আছে সেখানেও করতে পারো। তো ধৈর্য সহকারে যারা ক্লাসটা দেখছো, তো আমি বলবো যে তোমাদের অনেকটাই কাজে আসবে এটা। ইনশাল্লাহ তোমাদের আইসিটি পরীক্ষা ভালো হবে, এবং পরবর্তী যেই আমরা সাজেশন গুলো দিব সেগুলো হলো ফলো করবে। ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন হবে তোমাদের। তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই। আর আমার জন্য সবাই দোয়া করবা, আর কোনো ভুল ত্রুটি হলে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম।